বেশ, তো ইলেকট্রোস্ট্যাটিক্সের আমাদের আজকে সেকেন্ডে তো কি কি পড়েছে আগে দেখে নি একটু। ইলেকট্রোস্ট্যাটিক্স আজকে হচ্ছে ডে 2। তো এর আগের দিন আমরা পড়েছি কুলম্বস ল, ইন্ট্রোডিউস করেছি জাস্ট কুলম্বস ল সম্বন্ধে। তাতে দেখেছি যে দুটো বিন্দু আধান Q1 আর একটা আধান Q2 নন নেসেসারি যেটা বিন্দু আধানই হবে, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব যদি চার্জ যে বস্তুর মধ্যে চার্জ দেওয়া আছে তার ডাইমেনশনের থেকে যদি মধ্যবর্তী দূরত্বটা অনেক বড় হয়ে যায়, তখন আমি এই বস্তুগুলোকে বিন্দু আধান বলতে পারি। ঠিক আছে, তো Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, আর এই চার্জগুলো যদি স্থির থাকে, শুধু এই মুহূর্তে নয় বেশ কিছুক্ষণ ধরে যদি তারা স্থির থাকে, তাহলে এদের মধ্যে কুলম্বীয় বল কাজ করে বা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কাজ করে। Q1 Q কে ফোর্স, Q2 কে ফোর্স দেয় এবং Q2 Q1 কে ফোর্স দেয়। এইটাই স্টেটমেন্ট যে আধান আধানকে বল দেয়, আধান আধানকে বিকর্ষণ করে বা আধান আধানকে আকর্ষণ করে। এর জাস্টিফিকেশন পরে আমরা দেখবো যে এটা আদৌ কিভাবে সম্ভব, বা এর আমরা দেখেছিলাম পরে একটু আগের দিন যে বহু দূরবর্তী স্থানে যদি চার্জ থাকে আর কোনো একটা চার্জকে যদি সামান্য সরিয়ে দিই, তাহলে সেই ইনফরমেশন আর একটা চার্জের কাছে আসে না। কুলম্বস ল সে কথা বলতে পারে না। কুলম্বস ল বলে চার্জ আছে, ডিস্টেন্স আছে, সো ফোর্স আছে। কে ফোর্স দিচ্ছে? চার্জ ফোর্স দেবে। তো যতক্ষণ পর্যন্ত চার্জ আছে তাদের মধ্যবর্তী ফোর্সের যে ম্যাগনিটিউড, যেটা Q1 Q2 কে যে ফোর্স দেয়, সেম ফোর্স Q2 Q1 কে ফোর্স দেয় যদি তারা স্থির থাকে, সব থাকে, কুলম্বীয় নিউটন থার্ড লও ভ্যালিড হয়, সেক্ষেত্রে সেই ফোর্সের মান Q1 Q2 বাই r স্কোয়ার। এবং একটা কনস্ট্যান্ট থাকে, যে কনস্ট্যান্টটা মধ্যবর্তী মিডিয়ামের কথা বলে, সেই কনস্ট্যান্টটার মান হচ্ছে 1/4πε0। এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ε0টাকে বলা হয়। ঠিক আছে, আর যদি মাধ্যম পাল্টে যায় তাহলে ε0 পাল্টে এপসাইলন হয়ে যাবে, অথবা একটা কনস্ট্যান্ট কে লাগিয়ে দেবে ফর এনি মিডিয়াম। ঠিক আছে, যদি শূন্য মাধ্যম হয় তাহলে বলবো k = 1, আর যদি মাধ্যম পরিবর্তন হয়ে যায় তাহলে বলবো k = 2, 3, 4, যা কিছু হতে পারে। তো আমরা কে নিয়ে অনেক কথা বলার আছে, কে এরও একটা নাম আছে, ε0 একটা নাম আছে। এই গোটাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কে যদি 1 হয় তাহলে 1/4πε0 যেটা মান, এটা মান হচ্ছে 9 × 10⁹ SI ইউনিট। ইউনিট আমরা দেখে নিতে পারি এখানে। এটা ফোর্স, তো এটা নিউটন, এটা মিটার স্কোয়ার, আর এটা কুলম × কুলম মানে কুলম স্কোয়ার, তো এটা 2 ইনভার্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা SI ইউনিট বের করে নিতে পারি। ঠিক আছে, তো 1/4πε0 ইন্টু কে নিচেই আছে, আর এই ε0 ইন্টু কে এটাকে শুধু ε0 বলা হয়। ঠিক আছে, কে এর মান যদি 1 হয় তাহলে এপসাইলন মান ε0 হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে কনস্ট্যান্ট নিয়ে খুব একটা চিন্তিত নই, জাস্ট আমরা কনস্ট্যান্টটা রেখেছি, তারপরে বিভিন্ন প্রবলেম করার সময় এটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কুলম্বীয় ফোর্স যেটা বলে সেটা হচ্ছে আধান আধানকে বল দেয়, তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং বর্গের ব্যস্তানুপাতিক। আর এর ভেক্টর ফর্মও বানিয়ে দেওয়া যেতে পারে, যে কোন দিকে ফোর্স দেয়। সাপোজ এটা আর ভেক্টর, এটা যদি আর ভেক্টর হয় তাহলে এই দিক বরাবর একটা একক ভেক্টর যদি ডিফাইন করি, তাকে যদি আর ক্যাপ বলি, তাহলে এখানে আর ক্যাপ লাগানো যেতে পারে। ঠিক আছে, এখন ডিপেন্ডিং অন দ্য সাইন অফ Q1 অ্যান্ড Q2 আমি ফোর্সের ডিরেকশন খুঁজে বার করতে পারি। যদি দুটোই পজিটিভ চার্জ হয় তাহলে বিকর্ষণ হবে, একে এইদিকে ঠেলবে, একে এইদিকে ঠেলবে। তো আমার আর ক্যাপ কীভাবে আমি ডিফাইন করেছি তার অনুসারে আমি এখানে ফোর্সের ডিরেকশন পাবো। ঠিক আছে, আবার যদি আকর্ষণ হয়, মানে এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, তাহলে প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে, তখন এটা আর ক্যাপ যেমন ঠিকঠাক আছে এরকম। ঠিক আছে, তো এটা জাস্ট নোটেশন, ভেক্টর সাইন দিয়েছি আমরা অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে পারবো যে এটা কোন দিকে হবে। এটা আর একটা ফর্ম রয়েছে যে আর ক্যাপ, যেটা সেটা হচ্ছে আর ভেক্টর বাই আর ভেক্টরের মড। ইউনিট ভেক্টর মানে সেই ভেক্টর আর সেই ভেক্টরের মড। তাহলে সেটা যদি করি তাহলে এখানে 1/4πε0 কে Q1 Q2 বাই আর কিউব, আর এটা হচ্ছে আর ভেক্টর। এটা বুঝতে হবে যে আর ক্যাপ বাই আর স্কোয়ারের যা ডাইমেনশন, আর ভেক্টর বাই আর কিউবের তাই ডাইমেনশন। ঠিক আছে, নতুন করে তুমি ডাইমেনশন ইম্পোজ করতে পারবে না বা ভ্যালুও ইম্পোজ করতে পারবে না। এখানে যেমন আর ক্যাপ লাগিয়ে দিয়েছি, তাহলে কিছু ভ্যালু যোগ করে দিয়েছি, গুণ করে দিয়েছি, তা নয়, এর মান হচ্ছে 1। কখনো কখনো এই ফর্মটা কাজে লাগে, কখনো কখনো এই ফর্মটা কাজে লাগে। তো ভেক্টর নোটেশন আরও একটা অন্যভাবেও প্রকাশ করে যায়। এটা তো কুলম্ব লয়ের ভেক্টর ফর্ম, এই ভেক্টর ফর্মটা আর একটা অন্যভাবেও প্রকাশ করা যায়, যেটা অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে। কি সেটা? সাপোজ এই চার্জগুলো লোকেশন তোমাকে বলে দেয়নি, মানে লোকেশন বলে দিয়েছে কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে, মানে যে এরকম সাপোজ যেটা একটা কোঅর্ডিনেট সিস্টেম বলে দেয়। তো সাপোজ বলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস, আর এটা অরিজিন 0, 0, 0 এরকম। সাপোজ এইখানে একটা চার্জ আছে
Q1। এবার এখানে আরেকটা চার্জ আছে Q2। আমাকে বলে যে Q2 কে Q1 কত ফোর্স দিচ্ছে, ঠিক আছে, অথবা উল্টোটাও বলতে পারে যে Q1 কে Q2 কত ফোর্স দিচ্ছে। নিউটন থার্ড ল অনুসারে একই হবে। তাহলে যে Q1 এর লোকেশনটাই তো এই কোঅর্ডিনেট সিস্টেমে আগে জানতে হবে আমাকে, তারপরে তো তার উপর এই লোকেশন আমি দেখব, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমরা কুলম্বস ল আছি, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তো জাস্ট Q1 এর লোকেশন যদি আমি বলি, এটা যদি বলি R1 ভেক্টর, Q2 এর লোকেশন যদি আমি বলি R2 ভেক্টর, এই কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে। তাহলে Q1 থেকে Q2 যে সংযোগকারী সরলরেখা, অর্থাৎ যদি এইদিকে অ্যারো দিই আমি, তাহলে ভেক্টর ফর্মুলা বলছে আমাকে, ত্রিভুজের সূত্র বলছে যে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা সমান এই ভেক্টরটা, এটার সাথে কি যোগ করলে R2 হবে? R2 মাইনাস R1। সো এটা হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ঠিক আছে। R1 এর সাথে R2 মাইনাস R1 যদি যোগ করে দিই, R1 কেটে যাবে, R2 পড়ে থাকবে। সো A প্লাস B সমান C, ভেক্টর ফর্ম। এবার এই মধ্যবর্তী দূরত্বকে আমি আর R বলিনি, আমি বলেছি R2 মাইনাস R1। এটা কখনো কখনো বইয়ে এইভাবে লেখা আছে R21 ভেক্টর, এরকম লেখা আছে কখনো কখনো, ঠিক আছে। এবার যদি আমাকে বলে ফোর্স অন Q2 ডিউ টু Q1, ঠিক লিখেছে এইভাবে, ঠিক আছে। ফোর্স অন Q2, 2 নম্বর আধানকে বল দিচ্ছে। কে বল দিচ্ছে? আধান বল দিচ্ছে। তাহলে এটা হচ্ছে অন, এটা হচ্ছে ডিউ টু, ইকুয়াল টু, ফর্মুলা সে একই, 1/4 পাই এপসাইলন নট। আমরা শূন্য মাধ্যমেই আছি সাপোজ, তাহলে কনস্ট্যান্টের মান এপসাইলন নট, কে এটাকে 1 ধরে নিচ্ছি। Q1 Q2 বাই এদের মধ্যবর্তী দূরত্ব যেটা, এইটার এই দূরত্বটা কত, এবার এইটা মানে এইটা, তাহলে এইটার মডের স্কোয়ার, এটা হচ্ছে সেই ভ্যালুটা। তাহলে R2 মাইনাস R1 তার মড তার স্কোয়ার। এবার যদি এটাকে ভেক্টর দিই, তাহলে F21 ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, আর এইটাকে R2 মাইনাস R1 তার মড কিউ করে দিলাম, আর ওপরে R2 মাইনাস R1 ভেক্টরকে রেখে দিলাম। করতে পারি, ঠিক আছে। এটা স্কেলার ফর্মে রয়েছে, আগের ফর্মটা, এটা ভেক্টর ফর্ম করলাম আমি। এই যে ভেক্টর নিয়ে চলে আসছি R2 মাইনাস R1 ভেক্টর। অথবা এটাও বলতে পারি, এই যে এই লাইনটা এখানে যদি ভেক্টর দিতে যাই, তাহলে কিরকম দেবো? এটা ভেক্টর দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম R21 ক্যাপ, দিতে পারি। এবারে R21 ক্যাপ, এটা মানে কি? R21 এর মড R21 ক্যাপ, এটা মানে হচ্ছে R21 ভেক্টর বাই R21, এইটা। আর ম্যাগনিটিউড না দিলেও হবে, আমি নিচের ভেক্টর দিইনি, যাই হোক তবু দিয়ে দাও, মড দেওয়া আছে যখন। এইটা এখানে বসিয়ে দিয়েছি, আর ক্যাপের জায়গায় সেই ভেক্টরটা মানে R2 মাইনাস R1 আর তার মডের কিউব, ঠিক আছে। এইটা কোথায় কাজে লাগবে? যদি আমাকে এরকম অঙ্ক দেয়, আমাকে বললো যে কোনো একটা আধানের স্থানাঙ্ক সাপোজ এরকম 2,1,0 এরকম, আর একটা আধানের স্থানাঙ্ক বলেছে -1,2,4 এরকম বলেছে, দিয়ে বলেছে 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধানের জন্য কত বল বের করো। তাহলে প্রথমে R1 ভেক্টর বের করে নাও, তারপরে R2 ভেক্টর বের করে নাও। R1 ভেক্টর কত হবে? 1 মাইনাস 0 i ক্যাপ, তারপর আবার 1 মাইনাস 0 i ক্যাপ, দেন 0 মাইনাস 0 i কে ক্যাপ। তাহলে R1 ভেক্টর পেয়ে গেলাম। সিমিলারলি R2 ভেক্টর কত পাবো? -1 মাইনাস 0 i ক্যাপ, কি মনে আছে তো? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ, এরকম ফর্ম। তো 4 মাইনাস 0 কে ক্যাপ, তাহলে R1 পেয়ে গেলাম, R2 পেয়ে গেলাম। এবার R2 মাইনাস R1 পেয়ে যাবো। R2 মাইনাস R1 এখানে বসিয়ে দাও, যেটা R2 মাইনাস R1 হবে তার মড স্কোয়ার করে কিউব করে দাও, বা তার মড বের করে টু দি পাওয়ার কিউব করে দাও, বোঝা গেল? এবার এটা আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, সাইনের উপর নির্ভর করবে। যদি দুটোই পজিটিভ চার্জ হয় তাহলে বিকর্ষণ হবে, এর উপর বল তাহলে দূরের দিকে হবে। যদি এটা মাইনাস সাইন হয়, এটা প্লাস সাইন হয়, তাহলে এটা এই দিকে হবে। তো সেই অনুসারে আমি Q1 Q2 জায়গায় মাইনাস বসাতে পারি, অথবা আমি ভেবেচিন্তে ডিরেকশনটা ইউনিট ভেক্টরটা চুজ করতে পারি, ঠিক আছে। ইউনিট ভেক্টরটা চুজ করাটা আরো বুদ্ধিমানের কাজ। আধানগুলোর ম্যাগনিটিউডই নাও, আর ইউনিট ভেক্টরটা নিজে ঠিক করে নাও, যে আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে, সেই অনুসারে তুমি আর ক্যাপ ঠিক ডিসাইড করে নাও, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যদি কোনো এরকম প্রবলেম দেয়, এরকম প্রবলেম আছে বই, আমি দেখাচ্ছি একটা প্রবলেম সাপোজ। বুঝবে এটা?
আচ্ছা, এখানে বলেছে যে দুটি বিন্দু আধান, কোশ্চেন, দুটি বিন্দু আধান Q1 সমান 50 মাইক্রোকুলম এবং Q2 সমান 10 মাইক্রোকুলম, এটা কোথায় আছে বলেছে যথাক্রমে A that is -1 1 and -3 মিটার and B আর একটা বিন্দু 3,1,0, এই দুটো বিন্দুতে আছে। বলছে Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল, তার মানে যার ওপর বল সে আগে, যে দিচ্ছে বল Q2 ওপর বল Q1 এর জন্য এর ভ্যালু কত বের করতে বলেছে। ঠিক আছে, পজ করে দে ভিডিও, একদম 30 সেকেন্ড। Q1 Q2 দুটো আধান দিয়েছে, যেটা স্থানাঙ্ক বলেছে। আমি 2 ডাইমেনশনাল বোর্ডে 3D প্লট করতে পারবো না, যেখানে খুশি তুমি AB দেখাতে পারো। ঠিক আছে, তাহলে এটা অরিজিন, সাপোজ এইটা A, যার মান হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে -1 1 -3, সাপোজ এটা B 3 1 0। ঠিক আছে, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, দুটোই পজিটিভ চার্জ। আমাকে বলেছে এবার এই জায়গাটাতেই আমি বলছি খুব কেয়ারফুলি সবাই শুনবে এই জায়গাটা। এখানে Q1 বসে আছে যে 50 মাইক্রোকুলম, এখানে Q2 আছে যে 10 মাইক্রোকুলম, দুটোই পজিটিভ। আমাকে বলেছে Q2 এর উপর বল বের করতে, তাহলে Q1 Q2 কে টানবে না ঠেলবে? ঠেলবে, তাহলে তাদের সংযোগকারী সরলরেখা হচ্ছে এইটা, তাহলে এর বাইরের দিকে এইদিকে ফোর্স দেবে, তাহলে ইউনিট ভেক্টরটা তুমি ওই দিকেই বের করে নাও। Q1 Q2 সাইন নিয়ে চিন্তা হওয়ার দরকার নেই, ওটা প্লাস হলো না মাইনাস হলো তোমাকে আর বসানোর দরকার নেই, তুমি তো ডিরেকশন দিয়ে দিয়েছো, ফোর্সের ডিরেকশনটার জন্যই তো মাইনাস প্লাস এই ভূমিকাটা ওখানেই থাকবে। ঠিক আছে, যদি এটা একটা মাইনাস হতো তাহলে এই ডিরেকশনটা এইদিকে, তুমি ওই একক ভেক্টরটাই বের করে নাও। এইটা মাথায় রাখতে হবে কিন্তু, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বারবার আমি বলবো এই কথাটা। বেশ, তাহলে এইটা হচ্ছে, এটা হচ্ছে R2 - R1। তুমি ডাইরেক্ট R2 - R2 বের, দুটো বিন্দু যদি স্থানাঙ্ক জানি তাহলে তাদের সংযোগকারী সরলরেখার ইকুয়েশন তুমি বের করতে পারো, x2 - x1 3, তাহলে R2 - R1 কত? R2 - R1 3 - of -1 that is 4 I cap, 1 - of 1 তাহলে 0 0 - of -3, তার মানে কি হবে +3 k cap। এটা বেরিয়ে গেল R2 - R1, যেটাকে আমরা বলেছিলাম R21, এরকম লিখতে পারো। তাহলে একক ভেক্টরটা কত হবে? R21 ক্যাপ কত হবে? R21 ভেক্টর বাই তার মড, তাহলে এটা তো ভেক্টরটা 4 I cap +3 k cap, আর তার মড √4 4 স্কোয়ার মানে 16 আর 9, তার মানে 25, 25 এর রুট মানে 5, তাহলে 4 I cap +3 k cap ডিভাইডেড বাই 5, এটা ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। ব্যাস, এবার ফোর্স বের করে নাও। ফোর্স ভেক্টর সমান 1/4 নট, যার মান 9 × 10⁹। পরীক্ষায় কখনোই ডাইরেক্ট লিখবো না, আগে মেন ফর্মুলা লিখবো, ওইটার জন্য হাফ নাম্বার আছে মেন ফর্মুলা লেখার জন্য, তারপরে যেটা বসাবো 9 × 10⁹ ইন্টু Q1 Q2, এবার মান বসাবো 50 ইন্টু 10 ইন্টু 10⁻6 ইন্টু -6 মানে 12, তাহলে 10⁻12 ডিভাইডেড বাই R², মধ্যবর্তী দূরত্বের মান দেখতে পাচ্ছ, মান কত 5। ঠিক আছে, ম্যাগনিটিউড যেটা এটা ম্যাগনিটিউড তো 5, এটা 5, আর এই একক ভেক্টরটা ওখানে বসিয়ে দেবে, একক ভেক্টরটা পাশে বসিয়ে দেবো আমরা, এইটা আমার হাত যাচ্ছে না অত দূর, এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ভেক্টর ফর্ম হয়ে গেল, নিচে 5 হয়ে গেল, তার 5টা আছে এখানে, সব কাটাকুটি করবে এসব 25 করে, তো রেজাল্ট বেরোবে ইকুয়াল টু 0.036, আর ব্র্যাকেটটা হচ্ছে 4 I cap +3 k cap, এটা বেরো। যদি আবার ম্যাগনিটিউড বের করতে বলতো তাহলে আবার √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করতে হতো। ঠিক আছে, যদি মান বের করতে বলতো তাহলে এই 36টা এটা দিয়ে গুণ করে √ওভার এটা স্কোয়ার প্লাস √ওভার এটা স্কোয়ার নিউটন বসিয়ে দিতাম। বেশ, তো আর একটা প্রবলেম দেখাচ্ছি, বুঝবে এটা। কিছু প্রবলেম আছে যেগুলো অ্যান্সার দেখে মানে পরীক্ষা হলে একটা আলাদা সন্তুষ্টি পাওয়া যায় যে ঠিক হলো না ভুল হলো। তার মধ্যে একটা অঙ্ক এনসিইআরটি থেকে দিচ্ছে যে বলছে 3 চার্জেস Q1 Q2 and Q3 of each of charge Q at the vertices of an equilateral triangle of side L placed। তো কি করা হয়েছে, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ, সবকটার দৈর্ঘ্য হচ্ছে L, বাহুর দৈর্ঘ্য হচ্ছে L, আর সব
এই ভার্টিসেসগুলোতে, তিনটে ভার্টিসেস, তাতে Q1 Q2 Q3 সবকটার মানই হচ্ছে কিউ, সবাই পজিটিভ এবং সবার মানই হচ্ছে কিউ। বলেছে হোয়াট ইজ দ্য ফোর্স অন চার্জ ক্যাপিটাল কিউ প্লেসড অ্যাট দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে ক্যাপিটাল কিউ একটা চার্জকে আনা হয়েছে যেটা এই সমবাহু ত্রিভুজের সেন্ট্রয়েডে বসানো হয়েছে। সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র। তাহলে এটাকে এইভাবে ভাঙতে হয়, এরকম করে, তারপরে এরকম করে, এরকম করে দিয়ে এই বিন্দুটা 2:1 হয় নাকি, এই ভাগটাকে 2:1 মতো ভাগ করে, এইখানে এই কিউ বসানো আছে। এ বাকি সব এই দাগগুলো তুমি মুছেও দিতে পারো, রাখতেও পারো, অসুবিধা নেই। দিয়ে বলেছে ফাইন্ড দ্য ফোর্স অন কিউ, ফাইন্ড দ্য ফোর্স অন ক্যাপিটাল কিউ। অ্যান্সার দেখে মনে হচ্ছে কি অ্যান্সার হতে পারে? 0, তাই তো? বল কেন 0? সিমেট্রিক্যাল মানে হচ্ছে যে এখানে এই যে ক্যাপিটাল কিউ আছে না, এই স্মল কিউ, এই ক্যাপিটাল কিউকে আদার চার্জ যারা আছে, কুলম্বীয় ফোর্স যারা বলে, তারা সবাই বিকর্ষণ করবে, কারণ সবাই ধনাত্মক। তাহলে এই কিউকে এই দিকে ঠেলবে সংযোগকারী সরলরেখা বরাবর, এই কিউকে ওই দিকে ঠেলবে, আর এ ওকে এই দিকে ঠেলবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ল্যামিস থিওরাম করা যাবে, এদের ভেক্টর এইটার রেজাল্টান্ট করবে এইটা, সেইটার সাথে আবার এটা মিলে যাবে। কিন্তু আমি তার ছাড়াও বলছি যে অ্যান্সার ঠিক বেরোলো না ভুল বেরোলো, মেথড অফ সিমেট্রি দিয়ে তুমি ইজিলি বের করতে পারো যে এই চার্জকে এই দিকে কেউ টানছে, এই দিকে কেউ টানছে, এই দিকে কেউ টানছে, ও কোন দিকে যাবে, কোন দিকে যাবে? সাপোজ সে এই দিকে গেল, ঠিক আছে, সাপোজ রেজাল্টেন্ট ফোর্স এই দুটো লব্ধি, এইটা, এই দুটো যদি লব্ধি করি এটা হতো, আর নিচের দিকে একটা এটা, আমি বলছি দুটো ইকুয়াল নয়, সাপোজ দুটো ইকুয়াল নয়, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে? এই দিকে। তাহলে এই দিকে যদি হয়, এই ডিরেকশনটা কি দোষ করলো? তুমি সমবাহু ত্রিভুজটাকে ঘুরিয়ে দাও, ঠিক আছে, এই এখানে চলে আসবে, এই এখানে চলে আসবে, তাহলে তো আমি বলতে পারি না এখন ফোর্সের ডিরেকশন এই দিকে হবে, সবাই সেম, ঠিক আছে। মেথড অফ সিমেট্রি আমাকে বলছে যে এর উপর রেজাল্টেন্ট ফোর্সের কোনো ডিরেকশন থাকা উচিত নয়, কারণ যদি ডিরেকশন এই দিকে হয় তাহলে এই দিকে কেন নয়, এই দিকে হলে এই দিকে কেন নয়? সব সিমেট্রি আমাকে সবাই চারপাশ থেকে বলছে না আমরা সবাই ইকুয়াল, একই ডিরেকশনে রয়েছি, একইভাবে আমরা রয়েছি। হ্যাঁ, কোনো একটা চার্জের মান যদি বেশি হতো, 2Q হতো, তাহলে বলতাম যে আলাদা, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক হবে, এই তিনটে ফোর্সের মান, এই ফোর্সের মান যদি বলি, এটাকে যদি বলি F1, এটাকে যদি বলি F2, আর এটা যদি বলি F3, তাহলে বাড়িতে দেখাবে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর ইকুয়াল টু 0। ল্যামিস থিওরাম ইউজ করে হোক, অথবা ভেক্টর এই দুটো লব্ধি বের করে সেটার সাথে ইকুয়াল অ্যান্ড অপোজিট করে, যেভাবেই হোক বের করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আরেকটা প্রবলেম, এটা এনসিইআরটি, বুঝবো? এই হোমওয়ার্কগুলো করতে হবে, কিন্তু যতই আমি জানি সিমেট্রি দিয়ে, তবুও F1 বের করবি, F2 F3 সব বের করতে হবে, সবকটার মানই সমান হবে। বলা হচ্ছে যে হাউ মাচ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ দেয়ার ইন এ কাপ অফ ওয়াটার। বলছে 1 কাপ চা আছে, ওয়াটার, জল আছে, যাতে সাপোজ 250 গ্রাম ওয়াটার আছে, একটা কাপ আছে, এরকম একটা জল রাখা আছে, হ্যাঁ, তো 250 গ্রাম জল আছে। দিয়ে প্রশ্ন করেছে যে হাউ মাচ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ দেয়ার, কতটা তাই তো, অ্যামাউন্ট অফ চার্জ, কিউ পজিটিভ সমান কত, কিউ নেগেটিভ সমান কত, এটা প্রশ্ন। কি করে বের করবো? হ্যাঁ, কিউ ইজ ইকুয়াল টু এনি থেকে বার করবো আমরা, তাই তো। তাহলে যদি আমাকে ইলেকট্রন, কতগুলো নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন, ঠিক আছে, ফর্মুলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, বলছে কিউ ইজ ইকুয়াল টু এনি বা প্লাস মাইনাস এনি। তাহলে এনটা বার করতে হবে যে কতগুলো প্লাস চার্জ আছে, কতগুলো মাইনাস চার্জ আছে। তার জন্য তোমাকে একটাই হিন্ট দিয়েছে, 250 গ্রাম জল, এই একদম হয়ে গেল। তাহলে জলের যে মলিকুলার মাস, সলিউশন মলিকুলার মাস, এটা হচ্ছে 18 গ্রাম, তাই তো, H2O, 2 × 1 + 16, 18 গ্রাম। তাহলে 1 মোল যদি ওয়াটার বলি আমরা, তাহলে তাতে কতগুলো মলিকুলস থাকে?
molecules equal to Avogadro number 6.023, ঠিক আছে 6 10 to the power 23 এতটি, ঠিক আছে। তাহলে 250/18 এতে কতগুলো থাকে? 6 into 10 to the power 23, আর এটা যদি ক্যালকুলেশন করে, ঠিক আছে থাক, ওইটাই থাক, অসুবিধা নেই। 250 into 18 ওইটাই থাক, 250/18 এত টি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ এবার একটা অণুতে কতগুলো ধনাত্মক থাকে আর ঋণাত্মক আধান থাকে সেই সংখ্যাটা আমাকে জানতে হবে। কটা হবে সেটা? 10টা, ঠিক আছে। 10টা প্লাস আধান আর 10টা মাইনাস আধান। এটা সবাই বোঝা গেল কি করে? এটা তো এইচ এর সংকেত হচ্ছে এইটা, তাই তো। আর অক্সিজেন কি হয়? 8 আর 16, আর এটা দুটো থাকে H2O। প্রোটন কটা আছে? দুটো। ইলেকট্রন কটা আছে? দুটো। প্রোটন কটা আছে? ইলেকট্রন কটা আছে? প্রোটন টোটাল কটা আছে? ইলেকট্রন টোটাল কটা আছে? 10টা। সো 10টা পজিটিভ চার্জ, 10টা নেগেটিভ চার্জ হয়ে গেল। তাহলে এতগুলো, তাহলে আমাদের তাহলে কি হবে? নিচে লিখবো আমরা এখানে, তাহলে অতএব টোটাল নাম্বার তাহলে একই, তাই তো। টোটাল নাম্বারটা পজিটিভ চার্জ আর নিউট্রালই থাকবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আয়নিত অবস্থা থাকবে না। তাহলে টোটাল যে পজিটিভ চার্জের অ্যামাউন্ট সেটা হচ্ছে 6 into 10 to the power 23 into 250/18 into 10, আর এক একটা চার্জ হচ্ছে 1.6 10 to the power -19 কুলম্ব হয়ে গেল। এক একটা চার্জ হচ্ছে এইটা, তাহলে 10টার চার্জ এত, আর কতগুলো আছে বের করে নিয়ে যাবে, কতগুলো পজিটিভ আছে, এবং এই সেম অ্যামাউন্ট হচ্ছে নেগেটিভ। বোঝা গেল না? এটা একটার চার্জ, 10টার চার্জ কত? 10টা হলে তো হবে না, এটা একটাতে 10টা আছে, কিন্তু 250 গ্রামে কতগুলো আছে সেই সংখ্যাটা তো এইটা। টোটালটা পেয়ে গেলাম, এটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ঠিক আছে। তো এরকম প্রবলেম দিতে পারেন। পজ করে দিতে ভিডিওটা। আবার এদিকে তো আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে কুলম্বস ল এর যে সিম্পল অঙ্ক যেগুলো, সেগুলো লাগিয়ে দেবে। কুলম্বস ল এর সিম্পল অঙ্ক, জটিল অঙ্ক পাবো আমরা আস্তে আস্তে, আমি করাবো একটু জটিল অঙ্ক একটু পরে। তার আগে চার্জ ডিস্ট্রিবিউশন আর বিভিন্ন মেটেরিয়ালসের ভাগ সম্বন্ধে একটু বলি। যে ধরনের পদার্থ নিয়ে আমাদের কাজ এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে 3 রকম, তো একটু মেটেরিয়ালের ক্লাসিফিকেশন করে নিচ্ছি আমরা। এক হচ্ছে পরিবাহী বা ধাতু, অথবা ইংরেজিতে বলে কন্ডাক্টর। এই এক ধরনের মেটেরিয়াল নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। মেটাল নিয়ে বা পরিবাহী নিয়ে ইংরেজিতে জায়গা বলে কন্ডাক্টর। নাম শুনে বুঝতে পারছি যে ভালো কন্ডাক্ট করতে পারে। আসছি আমরা ডিটেলসে। 2 নম্বর হচ্ছে ইনসুলেটর বা অন্তরক। অপরিবাহীও বলা হয়, আর ইংরেজিতে বলে ইনসুলেটর। আর অন্তরকের একটা বিশেষ নাম আছে, কখনো কখনো আমরা অন্তরককে একটু অন্য পারপাসে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো সেটাকে বলে ডাই ইলেকট্রিক, পরাবিদ্যুৎ। এটা এরই একটা পার্ট বলতে পারি আমরা, পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক। খুব ইম্পর্টেন্ট টার্ম এটা, ইলেকট্রিক ফিল্ডে আমার বারবার এই কথাটা লাগবে, ঠিক আছে। মনে রাখতে হবে ডাইইলেকট্রিক মেটেরিয়াল মানে ইনসুলেটারই, কিন্তু তার নামটা ডাইইলেকট্রিক কেন সেটা আমরা পড়বো। আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সব পরিবাহিতার ভিত্তিতে আমরা ভাগ করেছি, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর।
কি কোনটা? এটা হচ্ছে ডাইইলেকট্রিক, পরাবিদ্যুৎ। বেশ, পরিবাহী মানে ধাতু বা পরিবাহী, এটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মেটাল যেগুলো আর কি, মানে লোহা, তামা, নিকেল, অ্যালুমিনিয়াম, যারা ধাতু, যাদের প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। আর মুক্ত ইলেকট্রন কোনগুলো তাও আমরা জানি। কারা মুক্ত ইলেকট্রন? বহিঃকক্ষের যে ইলেকট্রনটা, সে কখনো কখনো রুম টেম্পারেচারই বাইরে বেরিয়ে থাকে। তাহলে যদি আমরা বলি এটা সাপোজ সোডিয়াম, সোডিয়াম কি ধাতু না ধাতু? ধাতু। সোডিয়াম কত? 11। 1s2, 2s2, 2p6, 3s1। এই যে একটা ইলেকট্রন আছে না 3s1, এই রুম টেম্পারেচারই বাইরে থাকে। আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স যখন পড়বো তখন ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড ডিটেলসে, ব্যান্ড থিওরি পড়বো, তখন জানবো আরো ডিটেলসে। আপাতত দেখতে পাচ্ছি যে বাকিটা সব স্ট্যান্ডার্ডভাবেই ফিল্ড হয়ে আছে। এখানে দুটো দরকার, দুটোই আছে। এখানে 8টা দরকার, 8টাই আছে। এর দুটো দরকার, একটা আছে। ওই একটা কখনো কখনো ফ্রি থাকে। ঠিক আছে? তো পরিবাহী বা ধাতু বা কন্ডাক্টর বলতে আমরা যেখানে বুঝি, এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে হচ্ছে যে থ্রু আউট দ্য মেটেরিয়ালসে যেখানে খুশি যেতে পারে। ঠিক আছে? যদি এটা লোহার একটা বল হয়, তাহলে কোনোভাবে যদি কেউ ওকে ডিস্টার্ব করার চেষ্টা করে, কোনো চার্জ ফার্জ করে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে যা কিছু ডিস্টার্ব করতে পারে, নিচে এই ভেতরে যে ইলেকট্রন যারা ফ্রি, তারা এখানে ওখানে ছোটাছুটি করে সব নিজেরা মিটমাট করে নিতে পারে। ঠিক আছে? ছোটাছুটি করার ক্ষমতাটা আছে। আর কোয়ান্টাম মেকানিক্স অনুসারে ফ্রি ইলেকট্রন বলতে আমরা এটাই বুঝি, এটা তো ক্লাসিক্যাল বিহেভিয়ার বললাম আমি। ক্লাসিক্যাল বিহেভিয়ার, ইলেকট্রন মানে হচ্ছে পার্টিকেল, সে যেখানে খুশি যেতে পারে, পার্টিকেলকে তুমি যেখানে খুশি পাবে। আর কোয়ান্টাম মেকানিক্স অনুসারে তো ইলেকট্রন শুধু পার্টিকেল নয়, কখনো কখনো ওয়েভও। তো ইলেকট্রনের যে ওয়েভ নেচার, যে ওয়েভ ফাংশন, সেটা থ্রু আউট দ্য মেটেরিয়াল এক্সটেন্ডেড হবে। মানে যদি এটা মেটেরিয়াল হয় একটা, তাহলে যে ওয়েভ দিয়ে আমি ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করি না কেন, গোটা মেটেরিয়াল জুড়ে তার ওয়েভ ফাংশনের পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে? যদি ওয়েব থিওরিতে আমরা ব্যাখ্যা করি সেটাকে। আমার এই মুহূর্তে এটা লাগবে না, কারণ আমরা তো ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স পড়ছি, কোয়ান্টাম বিহেভিয়ার আসবেই না। এখানে একটা মিসকনসেপশন থাকে সবার, যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, তার মানে এই নয় যে বদ্ধ ইলেকট্রন নেই। বদ্ধ ইলেকট্রনও প্রচুর রয়েছে। সোডিয়ামের দেখলাম একটা ইলেকট্রন বাইরে, আর বাকিগুলো বদ্ধই রয়েছে। সো বদ্ধ ইলেকট্রনও রয়েছে, কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যাও রয়েছে। ইনসুলেটর যেটা, আচ্ছা, এই মুক্ত ইলেকট্রনগুলো এরাই কারেন্ট ক্যারি করে। যদি ভোল্টেজ দিয়ে আমরা তামা, লোহা যদি ভোল্টেজ লাগাই, তাহলে এরাই কারেন্ট ক্যারি করে, কন্ডাক্টিভিটি ঠিক করে। যদি কন্ডাক্টিভিটি মুক্ত ইলেকট্রন ঠিক করে না, যদিও তার কন্ডাক্টিভিটি এক্সপ্রেশন আছে মাইক্রোস্কোপি, সেটা পড়ে, কিন্তু কারেন্ট ক্যারি করে এই মুক্ত ইলেকট্রনগুলো। ঠিক আছে? ওই জন্য নাম হচ্ছে পরিবাহী, বা পরিবাহী কন্ডাক্ট করতে পারে, কারেন্ট কন্ডাক্ট করতে পারে। নেক্সট হচ্ছে অন্তরক বা ইনসুলেটর। তো ইনসুলেটর মানে হচ্ছে ওই যে প্লাস্টিকগুলো থাকে না, কোটিং করে দেওয়া থাকে, ভেতরে তামার তার, আর বাইরে একটা কোটিং করা থাকে, যেখানে হাত দিলে কোনো আধান আমার শরীরে যেন আসতে না পারে, যেন আমি শক না খাই। ঠিক আছে? তার মানে ওইটার মধ্যে দিয়ে ওই ইলেকট্রন পেরিয়ে ছোটাছুটি করতে এসব পারে না। এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন যদি পেতে হয়, তাহলে তুমি যদি মনে করো যে আমি উষ্ণতা বাড়াবো, যদি মুক্ত ইলেকট্রন পেতে চাই আমি, তাহলে মেটেরিয়াল নষ্ট হয়ে যেতে পারে, গলে যেতে পারে। একটা কাঠ নিয়েছি আমি, ঠিক আছে, তো দেখা যাচ্ছে সবাই বদ্ধ, ইলেকট্রন যারা আছে সবাই অরবিটে ঘুরছে। এবার তুমি ওটাকে উত্তপ্ত করছো, তাহলে ইলেকট্রন উষ্ণতা অনুসারে মানে তাপ গ্রহণ করতে করতে একটা সময় আমরা ভাবছি পরমাণু ছেড়ে বেরিয়ে চলে আসবে, কিন্তু যে পরিমাণ তাপ দরকার, অত তাপ যদি আমি সাপ্লাই করি, তাহলে মেটেরিয়ালটাই আর থাকবে না, মেটেরিয়ালটাই হয়তো গলে যাবে বা পুড়ে যাবে, প্লাস্টিক গলে যেতে পারে। তো অন্তরক এরা তড়িতের হচ্ছে কুপরিবাহী, কারণ কোনো মুক্ত ইলেকট্রন এর মধ্যে দিয়ে থাকে না। কিন্তু কাজেও তো লাগে, যদি কোনো দুটো পরিবাহী থাকে, আর আমি যদি চাই পরিবাহী দুটোকে কোনোভাবে টাচ করাবো না, সাপোজ এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ তো পরস্পরকে আকর্ষণ করবে। আমি যদি বলি যে না, এরা কাছাকাছি রাখতে হবে আমাকে, সাপোজ, হ্যাঁ, তো এখানে একটা প্লাস্টিক ঢুকিয়ে দাও মাঝখানে, তাহলে যদি কাছাকাছি চলেও আসে, এরকম পরস্পর সেপারেটেড থাকবে, প্লাস মাইনাস নিউট্রালাইজড হবে না। তো ভূমিকাও রয়েছে প্রচুর, ক্যাপাসিটার তৈরি হয় এই নীতিতেই। তো এটা হচ্ছে অন্তরক। অন্তরকের হচ্ছে কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন ক্ষমতা নেই। আমি যদি একটা প্লাস্টিক নিয়ে ব্যাটারি জুড়ে দিই, হবে? কারেন্ট যাবে না। দিয়ে অন্তরকের আমরা যখন এই রেজিস্টিভিটি নিয়ে কথা বলবো, যে ভোল্টেজ দিলাম, কারেন্ট কত হলো, এইসব নিয়ে যখন কথা বলবো, তখন এই পরিবাহিত এসব ঠিক আছে, কিন্তু অন্তরককে আর একটা অন্যভাবে ব্যবহার করা যায়, বা আমরা অন্যভাবে ইন্টারেস্টেড হই কখনো কখনো।
কি সেটা, যদি সাপোজ এটা একটা মেটেরিয়াল, এটা একটা অন্তরক, আর এই অন্তরক মেটেরিয়াল আমি কিছু পরমাণু দেখাচ্ছি। সাপোজ এটা একটা নিউক্লিয়াস দেখাচ্ছি, আর চারপাশে এরকম ইলেকট্রন ক্লাউড রয়েছে বা ইলেকট্রন অরবিটে ঘুরছে এরকম, এরকম ইলেকট্রন রয়েছে, এই চারপাশে ইলেকট্রন আছে। ঠিক আছে, এক্সাক্ট ফিগার আঁকছি না, জাস্ট এরকম অরবিট দেখাচ্ছি না, একটা ক্লাউডি ফিগার দেখালাম এরকম। এইবার এখানে যতগুলো ইলেকট্রন আছে তারা সবাই তো বাউন্ড, বদ্ধ। ধাতুর ক্ষেত্রে যখন আমরা দেখাবো তখন এরকম নিউক্লিয়াস টিউক্লিয়াস সব আছে, এরকম যা আছে আছে, কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো বাইরে থাকে। ঠিক আছে, প্লাস প্লাস এরকম আছে, মুক্ত ইলেকট্রন বাইরে। কোনোভাবে যদি কেউ প্লাস চার্জ মাইনাস চার্জ বাইরে বাইরে আসে, তাহলে ইলেকট্রন ছোটাছুটি করে সব অনেক কিছু করে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ছোটাছুটি করার জায়গা নেই, ও বদ্ধ, সবাই বদ্ধ, বাউন্ড ইলেকট্রন। এবার যদি এখানে আমি একটা পজিটিভলি আহিত একটা কোনো চার্জ প্লেটকে সামনে নিয়ে আসি, তাহলে কুলম্বীয় বল অনুসারে বা কুলম্বের সূত্র অনুসারে এই প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে। তাহলে দেখা যায় কি, যে এই যে ইলেকট্রন যারা ঘুরছে এখানে, তারা ইলেকট্রনের ক্লাউডের একটু শিফট হয়। ঠিক আছে, যে মাইনাস চার্জগুলো প্লাস চার্জ থেকে একটু তারা ঘুরছে, এখনো ঘুরছে, কিন্তু যেন এখানে সময় একটু বেশি ব্যয় করছে। ঠিক আছে, এই সাইডে যেন ওভারঅল যদি আমি একটা ফিগার দেখি, তাহলে দেখবো এই সাইডটা যেন একটা মাইনাস 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 ব্যাপার। মানে যদি অরবিটের ফিগার দেখাই আমি, যদি এরকম যদি অরবিট থাকে, সার্কুলার অরবিট যদি দেখাই আমি এরকম যদি দেখাই, তাহলে এই যদি প্লাস চার্জ যখন নিয়ে আসবো না, তখন এটা একটা ইলিপ্টিক্যাল শেপ হয়ে যেতে পারে এরকম কিছু একটা, শেপটা যেন একটু চেঞ্জ হলো এরকম। ঠিক আছে, যেন ইলেকট্রন এখানে বেশি সময় ব্যয় করছে এরকম। ঠিক আছে, তো এই যে সেপারেশন হলো চার্জের, তাহলে এই আকর্ষণ বিকর্ষণ হলো। এই যে এবার প্লাস চার্জ আছে, তাহলে মাইনাসগুলো ধারে ধারে এসেছে, তাহলে প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। এও সাপোজ এটা একটা কাগজ, একটা কাগজের টুকরো, আর আমি ওই একটা পেন নিয়ে মাথায় এরকম করে ঘষেছি, দিয়ে এরকম করে কাছে নিয়ে এসেছি, তাহলে মাথায় যখন ঘষেছি তখন কিছু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। কে ইলেকট্রন দেবে কে ইলেকট্রন নেবে তা ঠিক করবে যে কার ইলেকট্রন কতটা বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। যার ইলেকট্রন লুজলি বাউন্ড সেই ইলেকট্রন ত্যাগ করে দেবে, যার নেবার প্রবণতা সে নেবে। সেই অনুসারে বইয়ে চার্জ দেওয়া থাকে যে কে কার আগে আছে, কে কার পরে আছে, কে পজিটিভলি চার্জ হবে, কে নেগেটিভলি চার্জ হবে। ঠিক আছে, তো সাপোজ কোনো একটা পজিটিভ প্লেটকে যদি সামনে নিয়ে আসি, তাহলে কাগজ যদি নিউট্রাল হয় তাতে আমার অসুবিধা কিছু নেই। এই যে প্লাস চার্জ, সে মাইনাস চার্জকে এইভাবে টানতে শুরু করবে, আর প্লাসকে দূরে ঠেলতে শুরু করবে, তো প্লাস মাইনাসের একটা সেপারেশন হয়। ঠিক আছে, ওই জন্য দেখা যায় যে এই কাগজ পেনকে বা চিরুনিকে আকর্ষণ করছে। এই মেথডটাকে বলা হয় ইন্ডাকশন মেথড, আবেশ, যেটা বলা হয় আবেশ বা ইন্ডাকশন। মেটালের ক্ষেত্রে এরকম কি হবে? মেটালের ক্ষেত্রে ইন্ডাকশন কেমন হবে? সমস্ত ইলেকট্রন এই পাশে চলে আসবে, তাই না? তো এই পাশটা যদি সব নেগেটিভ চার্জ যদি এই পাশে জড়ো হয়ে যায়, কারণ ফ্রি ইলেকট্রন তারা ছুটতে পারে, তাহলে পজিটিভ চার্জগুলো লিভিং বিহাইন্ড ওখানে ওখানে থাকবে, যেন একটা চার্জের সেপারেশন হবে। কিন্তু এখানে তাও হবে না, এখানকার অ্যাটম এখানেই থাকবে, মাইনাস ক্লাউড, ইলেকট্রন একটু শিফট হবে, এরও তাই এখানে এই গোটা অ্যাটম এখানে চলে এলো, সেটা হবে না। যখন আমরা ইনসুলেটরের এই বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, যে ইনসুলেটর বহিস্থ কোনো আধানের সাপেক্ষে বা কোনো তড়িৎ ক্ষেত্র কথাটা ব্যবহার করছি না, বহিস্থ কোনো চার্জের সাপেক্ষে সে নিজে কেমনভাবে বিন্যস্ত হতে পারে। ঠিক আছে, এই বিন্যস্ত হওয়াটাকে বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন। এই কেমনভাবে সমবর্তিত হতে পারে, যখন আমরা এই বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, রেজিস্টিভিটি নিয়ে নয়, তখন সেই ইনসুলেটরকে আমরা বলবো ডাইইলেকট্রিক। ডাই কথাটা মানে হচ্ছে দ্বিমেরু। ঠিক আছে, ডাইপোল মানে দ্বিমেরু, ডাই ইলেকট্রিক মেটেরিয়াল তো ঠিক ওই রকমই নাম, ডাই কথাটা ওই ব্যবহার করা আছে, যেন প্লাস মাইনাস দুটোই আছে, সেপারেটেড। আগে কি ছিল? মিলেমিশে একাকার। এই যখন প্লাস চার্জ এখানে ছিল, মাইনাস চার্জগুলো যখন তার সারাউন্ডিং ঘুরছিল, তখন কেউ বলতে পারে প্লাস চার্জ আর মাইনাস চার্জের সেন্টার অফ চার্জ এক জায়গায় না আলাদা। সাপোজ এটা একটা প্লাস চার্জ, আর তার চারপাশে এইভাবে ইলেকট্রন ক্লাউড আছে, তার প্লাসের সেন্টার অফ চার্জ কত? মাঝখানে। মাইনাসের সেন্টার অফ চার্জ কোথায়? মাঝখানেই। তাহলে প্লাস মাইনাস একই জায়গাতে বসে রয়েছে, দুটো পোল নেই। কিন্তু যখন ওই বাইরে থেকে প্লাস চার্জ বা মাইনাস চার্জ কোনোভাবে আমি নিয়ে আসছি, তখন এই প্লাস মাইনাসের মধ্যে যদি মাইনাস চার্জ নিয়ে আসি, মাইনাস ভাবে আহিত কোনো দণ্ডকে নিয়ে আসি, তাহলে প্লাসটা এই পাশে, মাইনাসগুলো সরে যাবে, তাহলে সেপারেটেড হলো না। এই বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা বিবেচনা করব, তখন সেই ইনসুলেটরকে আমরা বলবো ডাইইলেকট্রিক, পরাবিদ্যুৎ। ঠিক আছে, যেমন মাঠে সাপোজ কোনো একটা মেলার মাঠে প্রচুর ছেলেমেয়েরা, বাচ্চা বড় বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড ছেলেমেয়েরা সব ঘুরঘুর করছে মাঠে।
ঠিক আছে, এবার হয়েছে কি, এইখানে প্রচুর লোকজন, বিভিন্ন বাচ্চা থেকে বুড়ো সব আছে। এবার এইখানে একজন এসেছে বাদাম বিক্রি করতে এসছে ঠোঙায় করে, ঠিক আছে, বাদাম কাকু, ওই গানটা কি জানো, ওই পায়ের তোরা হাতের মোলা করে কি গান আছে, ওই ওই গান করতে করতে বাদাম বিক্রি করতে এসছে। কি কি ঘটনা ঘটবে ফার্স্ট বলি আমি। বাদাম হোক বা বেলুন হোক, কিছু একটা বাচ্চাদের খেলনা হোক, ডুগডুগি বাজাতে বাজাতে এসে, যাই হোক এসেছে, কিছু একটা ইন্টারেস্টিং কিছু একটা ফ্যাক্ট করতে করতে এসেছে। দেখা গেল সমস্ত বাচ্চা, এমন একটা মাঠ, এটা এমন একটা মাঠ যাতে প্রচুর বাচ্চা রয়েছে, তাদের বাবা বা মারা আছে, মারা চুপচাপ বসে আছে, বাচ্চাগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে মেটাল। ফ্রি ইলেকট্রন যারা এক জায়গা থেকে এক জায়গায় আসতে পারে, ঠিক আছে। এবার আর একটা মাঠ, যে মাঠে কি হয়েছে, সব কাপেল বসে আছে, ঠিক আছে, সব কাপেল বসে আছে। কি হয়েছে, যখনই বাইরে থেকে ওই বাদাম বিক্রি করতে এসেছে, তখন ওখানে বসে বসে জাস্ট একটু যায় না, আর তার যে পার্টনার আছে সে বলে, এই যাস না বস, কি খাবি বাচ্চাদের মতো, বাদাম খাবি, একটু যাই। তো যেন সে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু পরমাণু ছেড়ে বেরিয়ে আসতে পারছে না, যাবার ইচ্ছা রয়েছে, ঠিক আছে, একটু বাদাম খেতে খেতে গল্প করতে কার না ভালো লাগে। তো কি, ওই যে ঠোঙায় করে একটু বাদাম নিয়ে আসি না, ওই যে না বাচ্চা ছেলের মতো, তুই ছোট ছেলে নাকি, বড় হয়ে গেছিস, বাদাম কি খাবে, তো জাস্ট একটুখানি যা সরে গিয়েছে, একটুখানি যা সরে গিয়েছে, তার মানে যেন অরবিট একটু চেঞ্জ হয়েছে, সেপারেটেড একটু হয়েছে, ঠিক আছে, একটু সেপারেটেড হয়েছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল। এটাকে আমরা দুভাগে ব্যাখ্যা করব, একবার ইলেকট্রিক ফিল্ড দেওয়ার, এটাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা ব্যাখ্যা করবো পরে, সেটা এই একদিন টাইম লাগবে। কিন্তু এখন আমরা বলছি এটা যদি প্লাস চার্জ হয়, মাইনাসকে আকর্ষণ করবে, প্লাসকে ঠেলবে, এই মানে আইডিয়া থেকে আমরা বলবো। তো প্লাস মাইনাস একই সাথে বসে আছে, সে মাইনাসকে টানছে, তাহলে একটু সেপারেটেড হলো, প্লাসকে ঠিলছে, এই ঘটনা ঘটছে, ঠিক আছে। কিন্তু ওই অরবিট ছেড়ে তো বার করতে পারছে না, মেটাল তো নয়, তাহলে ডাইইলেকট্রিক হচ্ছে সেই রকম, ওই যে একটু যাবো ভাব রয়েছে, কিন্তু যেতে পারছে না, এরকম। এবার কে কত ভালো ডাইইলেকট্রিক সেটাও তো একটা ব্যাপার। এবার সাপোজ কিছু ছেলে বসে আছে, ওই সব এবার বন্ধু সব বসে আছে, আর সবার হাতে একটা করে মোবাইল, সবাই ফ্রি ফায়ার খেলছে। এইবার বাদাম বিক্রি করতে এসছে, ঠিক আছে, ও ডেকেই যাচ্ছে যে বাদাম নেবে, যে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে তার হুঁশই নাই, সে হয়তো এরকম করে ঘাট একবার চোখটা এরকম দিলে, হ্যাঁ বাদাম বিক্রি করতে, বাদাম খাবে, কি যার কথা বলেছি সে অলরেডি মুখ নামিয়ে দিয়েছে, এখন আবার সে চ্যাটজিপিটি ইউজ করছে পরীক্ষা হলে, বাদাম আমাদের ফ্রি ফায়ার ছেড়ে। যাই হোক, তার মানে আগে থেকেও থাকতে পারে, আগে থেকেও প্লাস মাইনাস সেপারেটেড হতে পারে, তার ক্ষেত্রে কি হবে সেটাও পরে বলবো, ডাইপোল গুলো যখন বলবো তখন বিস্তারিত বলবো, আমি জাস্ট ইন্ট্রোডিউস করছি, বলা যাবে। হ্যাঁ, যদি আমরা এই আবেশ নীতি নিয়ে বা পোলারাইজেশন কেমন হচ্ছে, যদি এই বৈশিষ্ট্য নিয়ে আমরা বিবেচনা করি, তখন অন্তরক্ষী আমরা ডাইলেকট্রিক বলবো, ঠিক আছে। ও যা বৈশিষ্ট্য ছিল এখনো সে তড়িৎ পরিবহন করতে পারে না, এই একই বৈশিষ্ট্য। যদি বলি কাঁচ তো হ্যাঁ কাঁচ, যদি বলি কাগজ তো কাগজ, যদি বলি প্লাস্টিক তো প্লাস্টিক, যা কিছু আমি বলতে পারি যে মেটেরিয়াল আমার কাছে রয়েছে। কিন্তু হ্যাঁ, কিছু মেটেরিয়ালের আগে থেকে ওই প্লাস মাইনাস সেপারেশন থাকতে পারে, তাদেরকে আমরা অলরেডি বলি দ্বিমেরু বা ডাইপোল। যেমন জল, প্লাস মাইনাস অলরেডি সেপারেটেড, এরকম কেমিস্ট্রি স্যার দেখবি এরকম এরকম এরকম, এই যেখানে দুটো ডট দিয়ে একটা অ্যারো, এদিকে একটা অ্যারো, এসব অনেক কিছু থাকে। তো প্লাস মাইনাসের সেন্টার অফ চার্জ এক জায়গায় মিলেমিশে থাকে না, তাকে আমরা বলি ডাইপোল। কিন্তু অনেকের থাকে, আমি অনেকের মিলেমিশে থাকে যেটা সেই কথাটা বললাম, অনেকে না থাকলে কি হবে সেটা ইলেকট্রিক ফিল্ড না হলে ব্যাখ্যা করা যাবে না, একটু টাইম লাগবে তার জন্য, ঠিক আছে। কারণ তখন টর্ক ফর্ক আছে, এসব ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, অনেক কিছু করবে। হ্যাঁ, যত ভালো একে যত রেসপন্স করবে আমরা বলবো তত ভালো ডাইইলেকট্রিক। ওই যে বাদাম খাবার জন্য একটু একটু যাই করেছিল, সে একটু ভালো পোলারাইজেশন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু যে ফ্রি ফায়ার কাছে সে তো নড়লই না, সে মুখটা একটু হালকা ঘোরালো একবার, বলে ভালো ডাইইলেকট্রিক নয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান আলাদা, ঠিক আছে। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কম হবে না বেশি হবে সেটা ডিপেন্ড করবে মেটেরিয়াল কত ভালো পোলারাইজড হতে পারলো, কত ভালো সজ্জিত হতে পারলো। বোঝা গেল কি বললাম? কখনো ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং হতে পারে, এই কখনো বাইরের ইলেকট্রিক ফিল্ড খুব স্ট্রং হতে পারে। এখানে একজন দুই বন্ধু বসে আছে, আর এখানে একজন এসেছে, সে অ্যান্ড্রয়েড সেট নিয়ে এসেছে, যে অ্যান্ড্রয়েড না কি বলে ওটা, আইফোন, 2.5 লাখ টাকা দিয়ে আইফোন। বলছি যে আমার সাথে এবার ওইকে ছাড়িয়ে যদি আমার কাছে আসতে পারিস তাহলে আইফোনটা দেবো। সঙ্গে সঙ্গে কেউ একজন বলে থাক তুই, আমি চললাম, আইফোন দিচ্ছে আমাকে। তার মানে কি,
স্ট্রং ইলেকট্রিক ফিল্ড পরমাণুর কক্ষপথ ছাড়িয়ে ইলেকট্রনকে নক আউট করতে পারে, ঠিক আছে? নক আউট করতে, বজ্রপাত বাজ যখন পড়ে তখন কি হয়, বাতাস, সে তো ইনসুলেটার, কিন্তু বাতাস থেকে ইলেকট্রনকে বার করতে পারে, সে এতটাই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, সেটাকে বলে ব্রেক ডাউন ইলেকট্রিক ফিল্ড। বা দুটো সুইচের মধ্যে যখন আমরা এরকম ক্রাশ করে সুইচ টিপে দিই, কখনো কোনো স্ফুলিঙ্গ দেখা যায়, তাহলে মাঝখানে তো ইনসুলেটার বাতাস রয়েছে আর দু প্রান্তে হাই ভোল্টেজ রয়েছে, তো সেই হাই ভোল্টেজের মাঝে যে ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ড ওইখানকার বাতাসের ইলেকট্রনকে নক আউট করে, একটা স্ফুলিঙ্গ দেখা যায় কখনো কখনো, ঠিক আছে? কন্ডাক্টর করে দেয়, মিডিয়াম ইনসুলেটর থেকে কন্ডাক্টর হয়ে যায়, এসব ব্যাপার ঘটনা ঘটে থাকে। মেটাল, হ্যাঁ সেটা আমরা বলবো, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আসি। এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা বের করবো আমরা, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড কথাটা না ইউজ করে আপাতত যা ক্লাসিফিকেশনটা বলছি, ঠিক আছে? ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান যে 1 হবে না 2 হবে না 3 হবে, এসব বুঝবো আমরা কিভাবে, সেটা ইলেকট্রিক ফিল্ড না ডেফিনেশন করে পারবো না। এখানে যার নিউক্লিয়াসের আকর্ষণ বল কম বেশি তার উপর নির্ভর করবে, হ্যাঁ একদম, যে যত বেশি পোলারাইজড হতে পারবে। বাইরে থেকে কেউ এসেছে, সে কি সঙ্গে সঙ্গে চলে যাবে এই মানসিকতা সবার থাকবে না, কারো কারো থাকবে, যার আছে বুঝতে হবে তার নিউক্লিয়াসের আকর্ষণ বল কম, কোনো রকম করে রিলেশন ঠিক কি রেখেছে, তোর কোনো চিন্তা নাই, রিলেশন স্ট্রং আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বাবা মারা জেনে গেলে আবার দুর্বল হয়ে যায় কখনো কখনো। হ্যাঁ জানে অবশ্য। বেশ, তো এটা অন্তরক, এটা ইনসুলেটর, বোঝা গেল কি বললাম? তাহলে মেটাল মানে কি বললাম, লটস অফ ফ্রি ইলেকট্রন। ইনসুলেটর মানে কি, নো ফ্রি ইলেকট্রন, অল আর বাউন্ড। ডাইলেকট্রিক ইনসুলেটরের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। দেখ, এটা বইয়ে অনেক সময় ভুল লেখা থাকে, মানে কি লেখা থাকে গুগলেও তুই পাবি। এটা বলা হয় যে ইনসুলেটরগুলো পোলারাইজ হতে সক্ষম তাদেরকে বলা হয় ডাইলেকট্রিক। সবাই পোলারাইজ, সবাই চেষ্টা করবে অন্তত, ঠিক আছে? সুতরাং এটা না, আমরা ইন্টারেস্টেড কোন দিকে। আমরা যদি রেজিস্টিভিটি নিয়ে ইন্টারেস্টেড হই তাহলে বলবো অন্তরক, আমরা যদি পোলারাইজেশন নিয়ে ইন্টারেস্টেড হই তাহলে বলবো ডাইলেকট্রিক। নো ডিফারেন্স বিটুইন দ্যাম, তাদের গঠনমূলক কোনো পার্থক্য নেই। আর একটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা আমাদের 12-এর একদম লাস্ট টপিক, মডার্ন ফিজিক্সের টপিক। এটা কি, কন্ডাক্টিভিটি এর ইন্টারমিডিয়েট স্টেটে রয়েছে। এর কন্ডাক্টিভিটি খুব হাই, কারেন্ট ক্যারি করতে পারে আমরা জানি, আর এ তো কোটিং করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে কারেন্ট এর মধ্যে দিয়ে যেতে পারে না। আর এর হচ্ছে এর থেকে বেশি কিন্তু ওর থেকে কম। এটা তুই বলিস স্যার এর কন্ডাক্টিভিটি এত বেশি, তাহলে আমার তার থেকে কম কন্ডাক্টিভিটি নিয়ে কি দরকার, এটা তো মনে হতে পারে। কন্ডাক্টিভিটি মানে পরিবাহিতা, কে কত বেশি কারেন্ট ক্যারি করতে পারে, তা সেইটা যদি আমার, যার কারেন্ট ক্যারি করার ক্ষমতা বেশি তাকে তো ইলেকট্রিসিটিতে কাজে লাগাবো। যেমন আমার তার ব্যবহার করি আমরা, কন্ডাক্টিভিটি বেশি বলি না, তাহলে তার থেকে কন্ডাক্টিভিটি কম হওয়া কোনো মেটেরিয়ালকে আমরা ইন্ট্রোডিউস করছি বা কেন? এবং শুধু করছি, গোটা জগৎ চলছে সেমিকন্ডাক্টর ফিজিক্সের ওপর। ট্রানজিস্টার, ডিজিটাল সার্কিট, সবই তো আমাদের, এলইডি, যা আমার স্মার্ট ওয়াচ, এভরিথিং। কারণ যদি কম কারেন্টে কাজ হয়ে যায় তাহলে বেশি দিয়ে আমি অপচয় কেন করতে যাব, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কন্ডাক্টিভিটি ক্যান বি কন্ট্রোলড। এর যে কন্ডাক্টিভিটি হয়, সেই কন্ডাক্টিভিটিকে তুমি কন্ট্রোল করতে পারো বাইরে থেকে ডোপিং করে, অশুদ্ধি মিশিয়ে। যদি সিলিকন হয় সেমিকন্ডাক্টর, তাহলে তাতে আমরা কিছু অ্যালুমিনিয়াম মিশিয়ে দিই, কিছু ফসফরাস মিশিয়ে দিই, তারপরে কিছু একটা বানাই, পিএন জাংশন ডাইঅক্সাইড বানাই, সেটা তো বেসিক স্ট্রাকচার। তো ওই যে ডোপিং করছি, বাইরে থেকে অশুদ্ধি মেশাচ্ছি না, ওটা আমার হাতে। আমি কত ppm ডোপিং করব, কত পার্টস পার মিলিয়ন ডোপিং করব, সেটা আমার হাতে। তো কন্ডাক্টিভিটি ক্যান বি কন্ট্রোলড, অপচয় হয় না। অল্প ভোল্টেজে এলইডি গ্লো করে, ঠিক আছে? খুব সামান্য ভোল্টেজে অশুদ্ধি বাড়লে মানে এমন একটা সেমিকন্ডাক্টর, এমন একটা মেটেরিয়াল যাতে ডোপ করলে তার কন্ডাক্টিভিটির মান বাড়ে, ঠিক আছে? মানে অশুদ্ধ জিনিসের দাম বেশি, বিশুদ্ধ জিনিসের দাম কম। এটা জল নয়, এটা সিলিকন, জার্মেনিয়াম, এই ধরনের মেটেরিয়াল, সেমিকন্ডাক্টর থাকতে পারে। কিন্তু কিছু আছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে মানে বেসিক বিল্ডিং ব্লক করার জন্য মেটেরিয়াল, ওয়েফার যেগুলো। এবার তাতে বিভিন্ন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বানা হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, ফসফাইড, এরকম মেটেরিয়াল রয়েছে, সেগুলো আলাদা টপিক, ডিফারেন্ট। বেসিক ডিফারেন্সটা বোঝা গেছে কিনা? এবার ফিজিক্সে 3খানা টার্ম আমরা পাবো, বারবার পাবো, আগের দিনও বলেছি, আবার বললাম। চার্জড মানে কি, বাংলা কি হবে, আহিত,
মানে কিছু আধান দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে, প্লাস চার্জ আছে মানে আধান নেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এরকম, পজিটিভলি বা নেগেটিভলি চার্জড। ঠিক আছে, আনচার্জ মানে কি? অনাহিত, মানে অতিরিক্ত কোনো চার্জ নেই, নিউট্রাল। ঠিক আছে, ইনসুলেটেড মানে অন্তরিত। এইটা অনেক সময় ছেলেরা এই সব অনাহিত ভেবে না। এইটা মানে হচ্ছে যা চার্জ আছে সেই চার্জ আর বেরোবে না, তোমার শরীরের মধ্যে দিয়ে কোনো চার্জ বেরোবে না যদি তুমি কাঠের উপর দাঁড়িয়ে থাকো, দিয়ে বিদ্যুতের কাজ করো। ঠিক আছে, তো অনাহিত, অন্তরিত আর আহিত, এই তিনটে টার্ম আমরা বারবার পাবো। টার্মগুলো যেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা থাকে। বোঝা গেছে? যাবো নেক্সট টপিকে। সেমিকন্ডাক্টরে শুধু ফ্রি ইলেকট্রন নয়, ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস, ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস। এবার বলি স্যার হোলস মানে কি? স্যার ডিফারেন্ট টপিক তো আলোচনা করছি না। ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, অতি পরিমাণে রেজিস্টিভিটির মান হচ্ছে টেম্পারেচার যদি কমিয়ে দিই না, তার রেজিস্ট্যান্সটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে যায়, কারেন্ট চলতেই থাকে। বানানো হয়, টেম্পারেচার কমিয়ে কমিয়ে বানানো হয়। আমাদের এই তিনটেই আপাতত লাগবে। হয়েছে? বেশ, নেক্সট হচ্ছে এবার আধান বন্টন একটু দেখি। আধান বন্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে, কেমন ভাবে চার্জ বন্টিত হতে পারে? ঠিক আছে, এক হচ্ছে ডিসক্রিট, এক হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে কি? আর এক হচ্ছে বিচ্ছিন্ন, আর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে হচ্ছে চার্জের এক্সাক্ট লোকেশন আমি জানি। সাপোজ এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা Q1, Q2, Q3, Q4 এরকম এরকম সব চার্জ লোকেশন রয়েছে। ঠিক আছে, দুটো চার্জের মধ্যে সেপারেশন রয়েছে। কিন্তু যদি আমি এই পেনটাকে নিয়ে এইটাই সাপোজ একটা প্লাস্টিকের পেন, আর এটাকে নিয়ে আমি জাস্ট এইভাবে রাফ করছি কোনোভাবে, ঠিক আছে, তাহলে এর সমস্ত জায়গায় চার্জ কোনোভাবে বন্টিত হয়েছে। কিছু চার্জ ডিউ টু দ্য রাবিং অর ফিকশন, কিছু চার্জ এখানে এখানে জমা হয়েছে কোনোভাবেই হয়, ডিউ টু দ্য পোলারাইজেশন বা কিছু ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এসব হয়েছে। আমি কি বলতে পারবো যে এইখানে চার্জ আছে, এখানে চার্জ নেই, এখানে চার্জ আছে, এখানে চার্জ নেই, এখানে চার্জ আছে, এখানে চার্জ বলতে পারবো না। আর সব জায়গাতেই যেন একটা চার্জ এরকম হয়েছে। বা একটা স্ট্র নিয়েছি, সে ডাবের জল খাওয়ার যে স্ট্রগুলো, সেই স্ট্রগুলোকে নিয়ে জাস্ট ভায়োলিনের মাথায় একটু ঘষে দিয়েছি, গায়ে বা মাথায় ঘষে দিয়েছি, তাহলে চার্জ জমা হয়, কিছু চার্জ জমা হয়। তাহলে যদি দেখা যায় যে সেই রকম চার্জ কোথাও এরকম প্লাস 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 অথবা মাইনাস 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 জমা হয় এরকম, আর ইন বিটুইন টু চার্জের যদি কোনো গ্যাপ না থাকে, অন্তত ক্লাসিক্যাল লেভেলে যদি গ্যাপ না পাই, কারণ আমরা প্রথম দিনই ইন্ট্রোডিউস করেছি যে আমরা ন্যানোমিটার বা অ্যাংস্ট্রোমিটারে যাবো না, আমাদের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স পড়ছি আমরা, সুতরাং খুব বেশি হলে মাইক্রোমিটার যেতে পারি, তার কমে আমরা ঢুকবো না। যদি এদের মধ্যে সিগনিফিক্যান্ট গ্যাপ না থাকে তাহলে বলবো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার এটা যেমন বললাম স্ট্র এর মধ্যে যেমন চার্জ এরকম লিনিয়ার চার্জ ডেন্সিটি দেখতে পাচ্ছি আমরা এখানে রেখা বরাবর। সিমিলারলি যদি এটা একটা পাতা হয়, কাগজের পাতা, আর তাকে যদি এইভাবে ঘষি এভাবে, তাহলে চার্জ এরকম থাকবে, এরকম প্লাস 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 এরকম থাকবে। ঠিক আছে, তো তখন সেই তল বরাবর চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এবার যদি একটা বল নিয়ে আসি, প্লাস্টিকের বল, আর তাকে কোনোভাবে চার্জ করেছি, মেটালের বল যদি হয় তাও অসুবিধা নেই, তাকে কোনোভাবে চার্জ দিয়েছি, তাহলে ভলিউম, যদি মেটাল হয় তাহলে সারফেসে থাকবে অবশ্য, যদি প্লাস্টিক হয় তাহলে তার সব জায়গাতে চার্জ থাকতে পারে, ভলিউমেও চার্জ থাকতে পারে। ঠিক আছে, তখন আমরা তার ভলিউম চার্জ নিয়ে কাজ করবো। এরকম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি জিনিসে আমরা বলবো ডিটেলসে এরকম। ঠিক আছে, 3 ডাইমেনশনাল ফিগার, ভেতরেও চার্জ আছে, সারফেসেও চার্জ আছে, সব জায়গায়। আর যদি মেটাল হয় তাহলে ভেতরে থাকে না, সারফেসেই থাকে শুধু, সে কথাটাও আসছি পরে। ঠিক আছে, তো বেসিক ডিফারেন্স কি ডিসক্রিট কন্টিনিউয়াসের মধ্যে? ডিসক্রিট মানে কি বললাম, এক্সাক্ট লোকেশন রয়েছে, Q1, Q2, Q3, Q4 সামেশন নিতে হবে তোমাকে। আর যদি কন্টিনিউয়াস বলা হয় তাহলে সব জায়গায় চার্জ রয়েছে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা দেখি একটু কি কি ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে একটু দেখি। ফার্স্ট সাপোজ তোমার কাছে একটা এরকম ওই একটা স্ট্র রয়েছে, কিছু একটা এরকম প্লাস্টিকের একটা স্ট্র, ওই ডাবের জল খাবার যে বললাম স্ট্রগুলো, সেরকম স্ট্র রয়েছে, আর তাতে কিছু চার্জ এইভাবে আছে, এইভাবে চার্জ আছে, এরকম যত বড় আছে এরকম।
ঠিক আছে। সাপোজ কিউ পরিমাণে চার্জ যেটা আছে, টোটাল চার্জের মান হচ্ছে কিউ, হয়েছে। যদি এই স্ট্রয়ের জন্য আমি অন্য কোথাও ফোর্স বের করতে যাই, যে আর একটা চার্জ কোথাও বসে আছে, তারপর এর জন্য ফোর্স কত বের করতে যাই, আর সে যদি এর থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে, সাপোজ আমি ইন্টারেস্টেড এইখানটা মানে প্রায় সাপোজ থিওরিটিক্যালি সাম কিলোমিটার্স, আর এটা কি সাম সেন্টিমিটার্স, তাহলে এর যে থিকনেস, এটা ইট ক্যান বি ইগনোরড। আমরা সেই সময় বলবো যে চার্জ ইজ লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, যেটাকে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বলা হয়। এটাকে লিনিয়ার মানে হ্যাঁ চার্জ ডিস্ট্রিবিউশন। এবার যদি আমাকে বলে এইখানে কত চার্জ আছে বলো, এই ছোট্ট একটা জায়গা, তাহলে এইটুকু জায়গা দৈর্ঘ্য যদি হয় ডিএল, এইটুকু জায়গায় যদি লেংথ হয় ডিএল, আর তাতে যদি ডিকিউ পরিমাণে চার্জ থাকে, তাহলে ডিকিউ ডিএল এটা কি একক দৈর্ঘ্যের আধান, একক দৈর্ঘ্যের আধান। এটাকে বলা হয় ল্যামডা, এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি। তো সাপোজ তোমার এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আর তুমি এইখানে আছো, এইখানে আছো, ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে আমি বলছি আর প্রাইম। এটাকে অরিজিন থেকে যে জায়গায় আমি লেগটা ধরেছি সেই জায়গার যেটা ডিএল, সেটা হচ্ছে তার ডিস্টেন্স হচ্ছে অরিজিন থেকে আর প্রাইম। এবার এটা হতেও পারে, নাও হতে পারে, যে কোনো জায়গায় ল্যামডার মান কনস্ট্যান্ট, আবার এটা নাও হতে পারে। এমনটা হতেই পারে যে এখানে চার্জের মান খাঁজ কাটা আছে, তাহলে এখানে চার্জের মান বেশি, এখানে চার্জের মান কম, এটা হতে পারে। সো ল্যামডা মে বি কনস্ট্যান্ট অর মে নট বি। সো ল্যামডা ইজ এ ফাংশন অফ আর প্রাইম। যদি ল্যামডা সব জায়গায় সমান হয়, তাহলে বলবো আধানের সুষম বন্টন হয়েছে, সুষম আধান ঘনত্ব, ঠিক আছে। তো ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলবো সুষম, ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। আর যদি ভ্যারি করে, তাহলে বলবো অসম চার্জ ডিস্ট্রিবিউশন, অসম আধান বন্টন, কোথাও বেশি হয়েছে, কোথাও কম হয়েছে। ঠিক আছে। এবার সাধারণত আমাদের অঙ্কগুলোতে বেশ কিছু প্রবলেমে আমরা ল্যামডা দিয়ে দেবে আমাকে, ঠিক আছে। কেমন ল্যামডা, যদি বলে ল্যামডা মান কনস্ট্যান্ট, তাহলে তো খুব ভালোই হলো। আর যদি ল্যামডা ভ্যারি করে, তাহলে বিভিন্ন রকম ভ্যালু তার দিতে পারে আমাকে। তাহলে এইখানে চার্জ কত আছে আমি জানি, কত, সেটা ল্যামডা ডিএল। এবার যদি আমাকে কেউ বলে যে এইখানে একটা চার্জ বসানো আছে, সাপোজ এর মান কিউ ড্যাশ, এর উপর এইটুকুর জন্য ফোর্স বের করো, তাহলে ডিকিউ ইন্টু কিউ ড্যাশ, এটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মানে এই ডিস্টেন্সটা স্কোয়ার, ইন্টু আর ক্যাপ, বা ইন্টু মানে পাশে আর ক্যাপ, ওই ডিরেকশন বরাবর। এবার যত ডিকিউ আছে সবকটা ডিকিউ এর জন্য টোটাল ফোর্স বের করতে হবে। সো তুমি ফার্স্ট ডিএফ বের করলে, দেন ইন্টিগ্রেট করে দাও। আর ইন্টিগ্রেশনের লিমিট ওই আপার লিমিট লোয়ার লিমিট হবে না, অ্যালং দ্য ওয়্যার সব জায়গায় ডিকিউ দিতে হবে, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন করার সময় তুমি টোটাল ফোর্স পাবে, আর ইন্টিগ্রেশন লিমিট যেটা, সেটা হচ্ছে অ্যালং দ্য ওয়্যার। যত ডিকিউ আছে সব ডিকিউকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু ইন্টিগ্রেশন বলছি আমি, তাহলে বুঝতে হবে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। যদি ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সামেশন, প্রথমটার জন্য কত, দ্বিতীয়টার জন্য কত, তৃতীয়র জন্য কত, দেন প্লাস 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 করে বাড়িয়ে যাও। এটা অনেক কমপ্লিকেটেড ফর্ম দেওয়া থাকতে পারে, বিশেষ করে সাঁতারের বইয়ে থাকতে পারে। আমি কমপ্লিকেটেড ফর্মে যাচ্ছি না, আমি যত সিম্পলভাবে বোঝানো যায় ততটাই বলছি। কারণ যেহেতু সোর্সের লোকেশনকে সাধারণত প্রাইম চিহ্ন ইউজ করা হয়, ডিকিউ প্রাইম বাই ডিএল প্রাইম, আর ফিল্ড পয়েন্ট যেটাকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তো এই ভেক্টরটাকে চেঞ্জ করা হয়। আমি যাচ্ছি না, অঙ্ক যখন করবো তখন আমরা দেখবো এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। একক কি হবে, হ্যাঁ, কুলম্ব পার মিটার, ঠিক আছে। ডাইমেনশনও বের করে নিতে পারি, কিউ মানে আইটি, আর এদিকে হচ্ছে লেংথ, তো আইটি বাই এল এরকম বের করে নিতে পারি। স্কেলার না ভেক্টর, স্কেলার, ঠিক আছে। একক দৈর্ঘ্যে কতটা চার্জ আছে মানেটা বুঝে নিতে হবে, একক দৈর্ঘ্যে কতটা আধান আছে। সো আধানের কোয়ান্টিটি দিচ্ছে তোমাকে, ঠিক আছে, আধানের কোয়ান্টিটি হিসাব দিচ্ছে। তো সেটা হচ্ছে
তোমার স্কেলার রাশি। বেশ, ঠিক আছে। তো এটা যে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এবার হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। নেক্সট হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সাপোজ তোমার কাছে এরকম একটা কাগজের এরকম একটা কাগজ আছে এরকম, আর তাতে এরকম চার্জ দেওয়া আছে, একটা থিন সিট, পাতলা সিট। এতে চার্জ আছে, এবং আমি আবার একই কথা যে আমি যে জায়গাতে ইন্টারেস্টেড, যে জায়গাতে কোনো চার্জ আনলে তার উপর ফোর্স বের করতে যায়, অথবা এক ধাপ আগিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করতে যায়, যদি অনেক দূরে হয়, তখন এই কাগজের যেটা থিকনেস না, সেটাকে আমি ইগনোর করতে পারি, মানে তার ভলিউমটাকে আমি ইগনোর করতে পারি। বোঝা গেল কি বললাম? এই যে কাগজের প্লেটটা, এর তো একটা ভলিউম রয়েছে নাকি? আমি না ক্লাসিক্যালি দেখতে পাচ্ছি যে এটা একটা সারফেস, কিন্তু যদি জুম করি তাহলে দেখবো এটা তো একটা এরকম 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 এরকম। আমি এটাকে ইগনোর করতে পারি যদি আমি দূরবর্তী কোনো পয়েন্টে এর ইফেক্ট বের করতে যাই। ঠিক আছে, তখন বলবো যে আধান তলে বন্টিত হয়েছে, বা চার্জেস আর ডিস্ট্রিবিউটেড অন দ্য সারফেস। তো আমরা একই কাজ করব, আমরা কোঅর্ডিনেট সিস্টেম নেবো আবার একই। সাপোজ অরিজিন এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর এখান থেকে একটা যে কোনো একটা জায়গায় একটা পজিশন ভেক্টর দাও আর প্রাইম, আর তাতে ছোট্ট একটা সারফেস নাও, ছোট্ট একটা সারফেস। ঠিক আছে, ধরে নাও এইটুকু সারফেসের মধ্যে চার্জ আছে ডি কিউ, আর এইটুকু সারফেস এরিয়াটার মান হচ্ছে ডিএস, মানে ডেল্টা কিউ বাই ডেল্টা এস করে লিমিট ডেল্টা এস টেন্স টু জিরো আর কি, ডি কিউ বাই ডিএস। এটাকে কি নাম দেওয়া যেতে পারে? এটা কি মানে, এর কি প্রকাশ করছে এটা? এটা বলছে একক ক্ষেত্রে কত আধান, একক ক্ষেত্রে কত আধান। হ্যাঁ, তার মানে এটাও তো একটা ঘনত্ব। এই কোনো কিছুকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই ঘনত্ব, কোনো কিছুকে সারফেস দিয়ে ভাগ করে দিলে ঘনত্ব, ভলিউম দিয়ে ভাগ করে দিলে, ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাই? ঘনত্বই পাই, মাস ডেন্সিটি পাই। তো সেরকম কাউকে দিয়ে ভাগ করা, ডেন্সিটি দিয়ে ভাগ করা, এরিয়া দিয়ে ভাগ করা, ডেন্সিটি পাই আমরা। তো এইটাকে আমরা বলবো সিগমা। সিগমা, ইট ইজ অলসো এ ফাংশন অফ আর প্রাইম, কারণ সিগমা মে বি কনস্ট্যান্ট অর নট। বিভিন্ন জায়গায় সিগমা একই হতে পারে। যদি সিগমার মান সব জায়গাতেই কনস্ট্যান্ট হয়ে যায়, যেমন একটা স্পেয়ার, একটা মেটালিক স্পেয়ার, সাপোজ এটা তোমার কাছে একটা মেটাল, ঠিক আছে, এটা একটা মেটাল আছে, আর এই মেটালকে তুমি কোনোভাবে ব্যাটারি ফ্যাটারি দিয়ে চার্জ ফার্জ করে রেখেছি আমি, ঠিক আছে, কে বলতে পারবে চার্জ কোথায় থাকবে আর কেন থাকবে? বইয়ে আশা করি সবাই বইটা একটু একটু পড়েছে আগের দিন, সবাই দেখতে পেয়েছে যে মেটাল যদি হয় তাহলে সারফেসে চার্জ থাকে এরকম। এর অনেক যুক্তি আছে, 2-3 রকম যুক্তি তো আছেই, তার মধ্যে এখনো পর্যন্ত যা পড়েছি তার উত্তর এখান থেকে পাওয়া যাবে। কে বলতে হবে কেন ভলিউমে কোনো চার্জ নেই এখানে বা কিছু? এটা যে প্রথম, যে প্লাস হোক বা মাইনাস হোক যাই হোক না কেন, যেহেতু মেটাল, সুতরাং এর মধ্যে লটস অফ ফ্রি ইলেকট্রন রয়েছে। যদি কোনোভাবে ইলেকট্রন দিই বা ইলেকট্রন নিই, তাহলে সেই ইলেকট্রনগুলো যত দূর সম্ভব যাওয়ার চেষ্টা করতে পারে, কারণ তারা ফ্রি। এই ঘরে সাপোজ 4টে মেয়ে বসে আছে, 10টা মেয়ে বসে আছে লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য, ঠিক আছে, এবার নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে, কোথায় যাবে? ঘর ছেড়ে বেরিয়ে যাবার রাস্তা নাই, কোথায় যাবে? মুখ দর্শন করবে না, তাহলে একবার কর্নারে বলে আমি তো মুখ দেখতে চাই না, তাহলে ও আছে ওখানে, ও আছে ওখানে, ও আছে ওখানে, পাশাপাশি বসে মুখ দর্শন করতে চাই না, হবে? ঠিক তো প্লাস চার্জ পরস্পর ঝগড়া করে, মাইনাস চার্জ পরস্পর ঝগড়া করে, ঝগড়া করতে করতে যত দূর যাওয়া যায়, তো তারা যদি প্লাস চার্জের কথা বলি তাহলে সারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, সারফেস ছেড়ে তো বেরিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তাতেও বেরিয়ে যেতে পারে, যদি সেরকম প্রভাব হয়, তাহলে এখান থেকে চার্জ লিক করে যেতে পারে, করোনা ডিসচার্জ হতে পারে, সেটাও হতে পারে। ঠিক আছে, তো যতদূর সম্ভব তার যাওয়ার কথা ততদূর যাবে। যদি প্লাস্টিক হয় তাহলে এই সুযোগ তার নেই। ঠিক আছে, প্রচণ্ড ঝগড়া করছে, সবাই খোঁড়া, বসে থাকবে ওখানে, ঝগড়াও করবে, বসেও থাকবে, কেউ নড়বে না। কি, দুই দাদু পা খোঁড়া নিয়ে বসে আছে, চরম ঝগড়া দুজনের মধ্যে, কেউ বার্ধক্যজনিত কারণে কেউ কাউকে মারতেও পারছে না, কেউ চলতেও পারছে না, যেতেও পারছে না, মুখটা খোলা দুজনের, তো ঝগড়াঝাটি চলবে। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট কে বলতে পারবে? এই যে চার্জ সারফেসে ছড়িয়ে গেল, সব জায়গায় চার্জ ডেন্সিটি একই হবে না আলাদা হবে? কেন? হ্যাঁ, কোথাও যদি চার্জ বেশি থাকে তাহলে সেটা কোন জায়গা? এর তো কোনো কর্নার নেই। যদি এটা স্ফেরিক্যাল শেপ হয়
এই আস্তে আস্তে, যদি কোনো স্ফেরিক্যাল শেপ হয় তাতে যদি কিছু এক্সট্রা চার্জ আমি দিয়ে দিই বা নিয়ে নিই যা করি, চার্জ যদি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, আমি কি এটা দাবি করতে পারি এই জায়গায় চার্জ একটু বেশি, এই জায়গায় চার্জ, তাহলে সেটা কোন জায়গা? সমস্ত পয়েন্ট তো ইকুয়ালি লাইকলি, তাহলে কোনো জায়গায় অতিরিক্ত আধান থাকবে না, কম আধান থাকবে না, বেশি আধান থাকবে না, সব সেম সেম আধান থাকবে। হ্যাঁ, যদি এটা ট্রায়াঙ্গুলার শেপ হয় অথবা রেক্টাঙ্গুলার শেপ হয়, ইয়ে ওই কি বলে, ওই ওই বলগুলো কি বলে, রেবিস কিউব না কি বলে, রুবিস কিউব না কি, হ্যাঁ ওইগুলো যদি, ওইটা যদি চার্জ কোনোভাবে দেওয়া থাকে মেটালিক সাপোজ, এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? তাহলে সব জায়গায় যে ইকুয়াল হবে না তার কারণ পাচ্ছি আমি, যে কোথায় বেশি হবে সেটা পরের কথা, কিন্তু সব জায়গায় ইকুয়াল কেন হবে? যদি সব জায়গায় ইকুয়াল হয় তাহলে কেউ তো দাবি করবে আমি কর্নার, আমি কিন্তু তোর মতো নই। ও বললো আমি এই পাশের কর্নার, তাহলে ওই কর্নারের সাথে এই কর্নারে মিল থাকতে হবে, কিন্তু দেখ প্রকৃতি তো কিছু সিমেট্রি মেনে চলে নাকি, আরবিটারি তো সব কিছু ডিস্ট্রিবিউশন হতে পারে না। তো যদি আধান সব জায়গায় সমানভাবে বন্টিত হয় তাহলে আমরা বলবো সিগমার মান কনস্ট্যান্ট বা সুষম। এই সিগমাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি অফ চার্জ, সারফেস ডেনসিটি অফ চার্জ। আর যদি সিগমা কনস্ট্যান্ট হয় তাহলে বলবো সুষম, সুষমভাবে আধান বন্টিত হয়েছে। ঠিক আছে, এই সারফেসে বন্টিত হওয়ার আরও কারণ আমরা পরে পাবো। ইলেকট্রিক ফিল্ড ইন্ট্রোডিউস করি, তারপরে বলবো যে কেন সারফেসে ডিস্ট্রিবিউশন হয়, ইলেকট্রিক ফিল্ডকে নিউট্রালাইজ করার জন্য, সে কথা আসবো পরে আমরা। বেশ, আসছি, ওটা আসছি। হয়েছে, বোঝা গেছে একক কি হবে? কুলম পার মিটার স্কোয়ার, তাহলে ইউনিট হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার। আর আবার এটা একটা স্কেলার রাশি, একক ক্ষেত্রে কতটা চার্জ আছে সেই চার্জের কথা বলে, অ্যামাউন্ট অফ চার্জ। বেশ, এবার এইটাকে নিয়ে একটু দেখি আমরা, এইটাকে নিয়ে স্ফেরিক্যাল শেপ যেটা বললাম সেটাকে নিয়ে একটু দেখি। সাপোজ আমার কাছে এটা একটা স্ফেরিক্যাল শেপ রয়েছে, আর এতে কোনোভাবে সারফেসে আধান বন্টিত হয়েছে। যেহেতু সারফেসে আছে ভেতরে নেই, সুতরাং আমি এটাকে মেটাল ধরে নিতে পারি। ইনসুলেটর যদি হয় তাহলে যেখানে যেখানে চার্জ থাকবে সে সেখানেই থাকতে বাধ্য, তার নতুন করে রিডিস্ট্রিবিউশন কমার ক্ষমতা নেই যদি ইনসুলেটর হয়। কিন্তু মেটালের এটা একটা বিশেষ ধর্ম যে তুমি চার্জ ওকে কোনোভাবে দাও, কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখো, যাই করো না কেন, ফ্রি ইলেকট্রন ছোটাছুটি করে ও একটা নিজের মতো করে বন্টন করে নেবে, এই ক্ষমতাটাও রাখে। তাহলে ধরে নিচ্ছি যে চার্জ সারফেসে আছে, টোটাল চার্জ হচ্ছে সাপোজ কিউ, আর রেডিয়াসটা ধরে নিচ্ছি আর। তাহলে সিগমা কত? সিগমা কত? সিগমা মানে কি? একক ক্ষেত্রে কত, একক ক্ষেত্রে কত আধান। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 4πr², আর এই 4πr² কিউ আছে, তাহলে কিউ বাই 4πr², এটা হচ্ছে একক ক্ষেত্রে আধান। আবার বলছি স্ফেরিক্যাল শেপ বলে এটা কনস্ট্যান্ট, স্ফেরিক্যাল শেপ যদি না হতো তাহলে আলাদা হতে পারত, ঠিক আছে। কিন্তু এখান থেকে বুঝতে পারছি যদি চার্জ আমি কনস্ট্যান্ট রেখে দিই, কিউ যদি ধ্রুবক করে দিই, আর আমি যদি রেডিয়াস আস্তে আস্তে বাড়িয়ে যাই, তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r²। সিম্পল সিম্পল, যদি এটা আস্তে আস্তে বাড়ে চার্জ ডেন্সিটি কমে যাবে না? একই চার্জ বড় জায়গাতে ছড়াচ্ছে, তাহলে একক ক্ষেত্রে আমি চার্জের মান কম পাবো। কিন্তু এই কন্ডিশনে মনে রাখতে হবে কিউ যদি কনস্ট্যান্ট হয় তবেই, আমি সারফেসও বাড়াচ্ছি আবার চার্জও বাড়াচ্ছি, দেখা যাচ্ছে সিগমা কনস্ট্যান্ট, এটাও হতে পারে। তো কোনো কিছুকে ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক বলতে গেলে আদার্স টার্মকে কনস্ট্যান্ট রাখতে হয়, এটা সবসময় মাথায় রাখবো আমরা, ঠিক আছে। তো সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r², এর মানে হচ্ছে আর এর মান যদি বেশি হয় তাহলে সিগমার মান হবে কম। আর এর মান বেশি মানে বক্রতা বেশি না কম? আর এর মান বেশি তাহলে বক্রতা বেশি না কম? কম। এইটা একটা সারফেস আর এটা একটা সারফেস, কোন সারফেসের বক্রতা ব্যাসার্ধ বেশি? এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস। কোন সারফেসের, আমি কমপ্লিট করে দিই, কোন সারফেসের বক্রতা ব্যাসার্ধ বেশি? 2 নম্বরের বক্রতা ব্যাসার্ধ বেশি, কিন্তু এর বক্রতা কম, এর বক্রতা বেশি, ঝট করে বেঁকে গিয়েছে সামনে, ঠিক আছে। তা 2 নম্বরে যদি বক্রতা ব্যাসার্ধকে আমি R2 বলি, 1 নম্বরে যদি বলি R1, তাহলে R2 > R1, ঠিক আছে।
আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে যার ব্যাসার্ধ যত বেশি তার সিগমার মান তত কম। ঠিক আছে, তাহলে সিগমার মান কার কম হবে, এর হবে না এর হবে? R2, R2 এর সিগমা মান কম, ব্যাসার্ধটা বেশি, তাহলে এখানে সিগমা 2 হচ্ছে কম সিগমা 1 এর থেকে। এইটা যার বেশি তার সিগমা কম। তার মানে যদি কোথাও খাঁচকাটা জায়গা থাকে, যদি এরকম 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 থাকে, তাহলে এই যে জায়গাটা এর বক্রতা বেশি, বক্রতা ব্যাসার্ধ কম, বক্রতা বেশি, এর বক্রতা বেশি কিন্তু ব্যাসার্ধটা কম, তাহলে এখানে সিগমার মান বেশি হবে। ঠিক আছে, যদি এইটুকু জায়গা দেখি এখানে এই বক্রতা ব্যাসার্ধ এইটুকু, কিন্তু যদি বলে এইটা, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ এত বড়, এইটা তার রেডিয়াসটা। তো যার বক্রতা কম মানে বক্রতা ব্যাসার্ধ বেশি তার সিগমার মান কম। ওই জন্য সূচিমুখ যেগুলো হয় না, ওই যে বজ্রপাতের জন্য যে সূচিমুখগুলো, ওগুলো করা হয় এই কারণে যাতে করে আধান অ্যাকুমুলেশন বা চার্জ অ্যাকুমুলেশন ওখানে বেশি হয়। ঠিক আছে, তো বইয়ে দেখবি এরকম অনেক ছবি দেওয়া আছে, বুঝবে এটা? বইয়ে এরকম ছবি দেওয়া আছে যে এটা স্ফেরিক্যাল শেপ, তাহলে সিগমাটা সব জায়গায় সমান। এটা তারপর একটা এরকম শেপ দেওয়া আছে, দেখবি কিছু একটা এরকম কি চারকোনা দেওয়া আছে এরকম এরকম। এখানে দেখবি চার্জ একটু বেশি দেওয়া আছে, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, আর এখানে এরকম এরকম। এর এক্স্যাক্টলি কারণও আছে। ঠিক আছে, পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইলেকট্রিক ফিল্ড পড়ানোর সময়, আপাতত এইটাই। তাহলে এটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করবো, তারপরে নেক্সট ভলিউম ডেন্সিটিতে আসছি। লিখবো 3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট 3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একই আধানে আহিত 27টি জলবিন্দু, খুব কমন অঙ্ক কিন্তু তাও কনক্লুশনটার জন্য করাচ্ছি আমি। 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলো। হ্যাঁ, 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু তৈরি করলো। বলেছে উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করো। উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করো। একটু পজ করে দেবো ভিডিওটা। দেখ, বলা আছে একই আধানে আহিত 27টা জলবিন্দু, সাপোজ এইটা একটা জলবিন্দু, এইটা একটা জলবিন্দু, এরকম 27টা জলবিন্দু আছে, এক একটা চার্জ কত কিউ করে, প্রত্যেকটার ব্যাসার্ধ ধরে নাও আর আর এর মান দেওয়া আছে 3 মিলিমিটার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সিগমা কত, সিগমা 1 চার্জ বাই 4πr²। এবার এই কটা জলবিন্দু যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে, এর রেডিয়াস কত ধরে নাও ক্যাপিটাল আর, তাহলে এর সিগমা কত, এটা সিগমা 2 বলে দাও, কত সিগমা 2 হবে, এই সব চার্জ তো ও পেয়েছে, তাহলে 27 কিউ, আর রেডিয়াস হচ্ছে 4π ক্যাপিটাল আর স্কোয়ার, রেডিয়াস আর, সো ক্যাপিটাল আর স্কোয়ার। তোমাকে বলেছে সিগমা 2 সিগমা 1 অথবা সিগমা 1 সিগমা 2 বের করতে। তাহলে আমি কি জানি না, আচ্ছা 27 কিউ হবে। যখন ভাগ করব তখন কিউ আর কিউ কেটে যাবে, সো কত চার্জ আছে আমার জানার দরকার নেই, 4π কেটে যাবে। তাহলে আরটাকে যদি আমি ইন টার্মস অফ স্মল আর বের করে নিতে পারি, তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমি। তাহলে এই কটা যখন মিলেমিশে যখন একটা বড় জলবিন্দু তৈরি করবে, ভলিউমটা তো অ্যাড হবে, তাহলে এর যে টোটাল ভলিউম সেটা হচ্ছে 4/3πr3। আর এইটা এক একটার 27টা নিয়ে হয়েছে, এর মোট ভলিউম যেটা, সেটা এর এক একটা ভলিউম যোগ করে করে 27 বার এটা হয়েছে ভলিউমটা, সেটা পেয়েছে। এদিকে 4π ক্যান্সেল করো, 3r বেরিয়ে গেল। এবার অতএব এখান থেকে সিগমা 2 সিগমা 1 অথবা উল্টোটা যেটা দরকার তোমার, স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার ক্যাপিটাল আর এর জায়গায় 3r তার স্কোয়ার, সিগমা 2 হবে এটা। 27টা থাকবে, 27টা কোথায় থাকবে, 27টা ওটা ওইটাতে বলে সিগমা 2টাতে r স্কয়ারের জায়গাতে 3r স্কয়ার করে দিয়ে r স্কয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ,
এটা 27 ছিল। সিগমা 2 মানে কত? 27/r³ r স্কোয়ার, বাকিটা রাখছি না। আর সিগমা 1 মানে 1/r স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে 9 3। এবার সিগমা 2 সিগমা 1 বেরিয়েছে 3:1। কেন 1:3 বেরোলো না? বেরিয়েছে সিগমা 2 সিগমা 1, এটা বেরোলো 3:1। এটা যদি 1:3 বেরোতো, 4টে এমসিকিউর অপশনের মধ্যে একটা থাকবে 1:3। কেউ যদি ভুল করে ঠিক করে দেয় 1:3 বলে, তাহলে কিন্তু বিশাল ভুল হয়ে যাবে। কেন এই ভুলটা হবে, মানে কেন এটা হওয়া উচিত নয় ভুলটা, বা 1:1 কেন নয় অ্যান্সার? 27 যখন হচ্ছে তখন তার বক্রতা ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে, তার এই চার্জটা কমে যাবে। চার্জ কিন্তু একই থাকবে। সিগমা যেটা স্যার এইটা যেটা আর হিসেবে চেঞ্জ হচ্ছে, মানে রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, তাই সিগমাটা ছোট হয়ে যাবে। বেশ, আর কেউ? হ্যাঁ, কিউ ফিক্সড, টোটাল চার্জ ফিক্স। 27টা এর Q1 Q2 Q3 Q4 যোগ করতে করতে 27 কিউ ও পেয়েছে। চার্জ কনজারভেশন সবসময় মেনটেন হবে। এক্সট্রা চার্জ, আইসোলেটেড সিস্টেম তো এক্সট্রা চার্জ বেরোবে না, চার্জ একই আছে। তলমাত্রে এর যেমন 27টা ছিল, এক একটা, আমাকে তো সবার বের করতে পারিনি, আমাকে বলেছে একটার আদান ঘনত্ব কত। তো এর যেমন রেডিয়াস বেড়েছে, ওই ইয়েটাও বেড়েছে। এর তো রেডিয়াস তো ছোট, চার্জও কম, ওর রেডিয়াস বেড়েছে, আবার চার্জও তো বেড়েছে। সারফেসটা পজ করে দেখো একটু, দেখো ঠিক বলেছে। এইটা যেটা এখানে তো চার্জ এভাবে বন্টিত আছে, এই পরেরটা তো তাই। কিন্তু এইটা যখন মেশাবো না আমি, তখন এইটা একটা জলবিন্দু, এইটা একটা জলবিন্দু, এইটা একটা জলবিন্দু, এই যে জলবিন্দুগুলো আছে না, এই জায়গার চার্জটা তো এখানে জড়ো হবে। তার এই ভলিউমটা তো, ভলিউমে তো চার্জ থাকছে না। ঠিক আছে, ধর একটা সেই জন্মদিনে বেলুন সাজানো হয় না এরকম করে, একটার পর একটা বেলুন দিয়ে, গোলকের মধ্যে দিয়ে সব কটা বেলুন যদি আমি রেখে দিই, তাহলে সারফেস তো এইটা, কিন্তু চার্জ তো ভেতরে ছিল। এখন তো ওইটা সারফেসের পার্ট না, ওটা ভলিউমের পার্ট হয়ে গেছে, আর চার্জ তো সারফেসে চলে এসছে, তাই না? তাহলে এইটুকু জায়গার চার্জ চলে এলো এখানে, ওই জন্য এই চার্জ ডেনসিটিটা বাড়ছে। মানে চার্জ যে হারে বাড়ছে, রেডিয়াস সে হারে চেঞ্জ হচ্ছে না। দুটো যদি একই হারে হতো তাহলে বলতাম যে হ্যাঁ 1:1 হবে, কিন্তু সেটা তো নয়। যদি এরকম হতো, এইটাকে ফ্ল্যাট করে দাও, এটা এই সারফেসটা কত বল, এই সারফেস এরিয়াটা কত 4πr², পুরোটাকে খুলে দাও 4πr²। এটাও 4πr², এটাও 4πr², এটাও 4πr², সবাই সারফেস অ্যাড হচ্ছে। এবার একটা বড় সিট পেয়ে গেলে তুমি। তাহলে যদি বলা হয় এর সারফেস ডেনসিটি কত, তাহলে এরও তাই। কিন্তু তা তো হচ্ছে না, ভলিউম যোগ করছি আমি, তাহলে ভলিউমটা মার খেয়ে যাচ্ছে না, সেইখান থেকে চার্জ সারফেসে চলে আসছে, ওই জন্য এটা 3 গুণ বেড়ে যাচ্ছে চার্জটা। ঠিক আছে, বেশ, দিতে পারে, দেবে, ক্যাপাসিটার করার সময় দেবে তখন, বা সারফেস, যখন আমরা সারফেস টেনশন করেছিলাম তখন ওইরকম বাগদান ছিল। এখন দেবে না, ক্যাপাসিটার করার সময় দেবে এই অঙ্ক। কত ভোল্টেজ তখন লাগবে তো ওয়ার্ক ডান ফাংশন হিসাব করতে গেলে। নেক্সট, ভলিউম ডেনসিটি অফ চার্জ। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা লিনিয়ার চার্জ ডেনসিটি দেখলাম, যে দৈর্ঘ্য বরাবর আধান আছে, তারপর দেখলাম ক্ষেত্র বা তল বরাবর আধান আছে। এবার যদি আয়তন মাত্রিক হয়, মানে ভেতরেও যদি চার্জ থেকে থাকে, সাপোজ এরকম একটা কিছু একটা শেপ আছে, এরকম সে স্ফেরিক্যাল হতে পারে বা কিছু একটা আরবিটারি শেপ হতে পারে এরকম, কিন্তু 3 ডাইমেনশনাল ফিগার। তা আবার একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করো, x, y and z। এটা অরিজিন, একটা পজিশন ভেক্টর নিয়ে নাও r প্রাইম। আর এইখানে এবার একটা ছোট্ট মতো ভলিউম কনসিডার করো, একটা ছোট্ট ভলিউম কনসিডার করেছি। একটু আগে আমরা সারফেস ধরেছিলাম, তার আগে লেন্থ ধরেছিলাম, এবার ভলিউম। আর সেই ভলিউমটাকে বলছি টাও, মানে আবার টর্ক কি বলা যায়, ভি বলছি আমরা, ঠিক আছে, ডিভি। ডিভি বলছি, আসলে ভি মানে পোটেনশিয়াল। আমরা এই চ্যাপ্টারটি পাবো ভি মানে পোটেনশিয়াল, যা কনফিউজ যেন না হয়। এই ভলিউমটাকে বলছি ডিভি, ঠিক আছে, ডিভি। এই ডিভি আয়তনে চার্জ আছে ডিকিউ। একক আয়তনে কত আধান আছে, কি নাম দেওয়া যেতে পারে? হ্যাঁ, ভলিউম চার্জ ডেনসিটি, এটাও ডেনসিটি। দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে রৈখিক আদান ঘনত্ব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে তলমাত্রিক ঘনত্ব, আয়তন মাত্রিক ঘনত্ব, এটাকে বলা হয় রো, ফাংশন অফ r প্রাইম।
কারণ রো মে অর মে নট বি কনস্ট্যান্ট, সব জায়গায় রো একই হতে পারে বা নাও হতে পারে। এমনটা বললো যে তুমি একটা স্ফেরিক্যাল শেপ আছো, কেন্দ্র থেকে যত দূরে যাবে তত চার্জ ডেন্সিটি আর স্কোয়ার অনুসারে বাড়ছে, এটা এমন বলে দেয়। তাহলে এখানে চার্জ ডেন্সিটি কত কেন্দ্রে? 0। তারপরে যত বাড়ছে আস্তে আস্তে আর স্কোয়ার অনুসারে বাড়ছে, তাহলে বলবো যে ইট ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে, তো কনস্ট্যান্ট হতেও পারে নাও হতে পারে, যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভালো। তো এটা মানে হচ্ছে যে কোথায় কি আধান বন্টন আছে না আছে সেটা তো অন্য কথা, কিন্তু ছোট্ট একটা জায়গায় ভলিউম নাও, তাতে কত চার্জ আছে দেখো, ভাগ করে দাও, তাহলে একক আয়তনে কত পরিমাণে আধান আছে তার হিসাব দিচ্ছে। ঠিক আছে, এবার তোমার যদি একই কথা, যদি এখানে তোমাকে আর একটা চার্জ নিয়ে আসে দিয়ে যদি বলে এর জন্য টোটাল ফোর্স কত বের করো, তাহলে ছোট্ট একটা চার্জের জন্য কত ফোর্স বের করো, তারপরে ইন্টিগ্রেশন করে দাও, পেয়ে যাও আমরা। আর ইন্টিগ্রেশন তখন আবার ওই পুরো আয়তন বরাবর যেখানে যেখানে ভলিউম আছে ডিভি 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 সব আয়তনগুলোকে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তো এগুলো তো থিওরিটিক্যাল নয়, প্রবলেম করতে করতে আমরা ভালো বুঝতে পারবো এগুলো। ঠিক আছে, তো দু একটা প্রবলেম করি আমরা, তারপরে আসছি যে অ্যাপ্লিকেশন। একক কি হবে? রো এর একক কুলম্ব পার মিটার কিউব। ঠিক আছে, বেশ। আচ্ছা, তার আগে আর দুটো একটা টাইপস আছে, ওই অঙ্কটা একটু দেখাই, তারপরে আমি বেশ। এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে কোশ্চেন বলেছে প্লাস দুটি একক ইউনিটের আধান এবং একটি প্লাস কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো, ঋণাত্মক আধান। আচ্ছা বেশ, এটা একটা সরলরেখা আছে, এই সরলরেখাতে বলা হচ্ছে এখানে -1 আধান, এখানেও -1 আধান। বলছে দুটি এক ইউনিটের ঋণাত্মক আধান এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো। কিউ পরিমাণ মানে এরকম কিউ পরিমাণ, একই সরলরেখা। এবার সরলরেখা মানে সেটা এইটা -1 বলে দিয়েছে, এইটা কোথায় রাখা হলো হয়তো বলেনি, বা নেক্সট লাইনে থাকতে পারে, কিন্তু এই সরলরেখাতেই কোথাও না কোথাও আছে। এবার বলেছে কিউয়ের অবস্থান শূন্যস্থান দিয়েছে, কিউয়ের অবস্থান ড্যাশ এবং আধানের মান এত হলে তড়িৎ আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। বলেছে এই কিউয়ের অবস্থান ও মান, এটা গত বছরই পরীক্ষায় এসেছিল, এই মানগুলো পাল্টে দিয়েছিল। গত বছর এমসিকিউ 4টে অপশন দিয়েছিল, আমাদের এসেছিল। বলছে এটাকে কোথায় বসালে এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা বলতে মানে যদি একদম এক্স্যাক্টলি ওই জায়গাতেই বসিয়ে দিই, ওই জায়গাতে যদি বসিয়ে দিই, দিয়ে আমি যদি বাড়ি চলে যাই, কেউ যদি ডিস্টার্ব না করে, তাহলে ওখানেই থাকবে সাম্যাবস্থা। হ্যাঁ, হালকা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আবার, যদি সুস্থির সাম্যাবস্থা হয় তাহলে টুকটুক টুকটুক করে আবার ওখানে চলে আসবে, আর যদি অস্থির হয় তাহলে আবার ডিস্টার্ব হয়ে পালিয়ে যাবে এখানে সেখানে। ঠিক আছে, তো এটাকে কোথায় বসাবো প্রথম কথা, তারপরে মান তো পরে দেখবো। তো বিভিন্ন জায়গায় বসিয়ে দেখি, যদি এটাও প্লাস আধান পড়েছে, তাই তো, এটি কিউ এর অবস্থান এবং এই আধানের মান কত, হ্যাঁ একই মানের, ধনাত্মক বলেছে, এটা ধনাত্মক। আচ্ছা, আমি যদি এটাকে এখানে বসাই তাহলে কি সাম্যাবস্থায় থাকতে পারবে? -1 ওকে টানবে, +1 ওকে টানবে, তার টেনে ভেতরে ঢুকিয়ে দেবে। সেম কনক্লুশন যদি এখানে রাখি, তাহলে এবার যদি এখানে কোথাও রাখি তাহলে হতে পারে। কারণ যদি আমি এখানে বসাই, এখানে যদি বসাই তাহলে মাইনাস ওকে এইদিকে টানবে, ওই মাইনাস ওকে ওইদিকে টানবে, কারণ এই তো প্লাস, তাহলে সে মাঝখানে সমস্যায় থাকতে পারে। কিন্তু সামান্য ডিস্টার্ব হয়ে গেলে কি হবে সেটা পরের কথা। হ্যাঁ, এখানে যেহেতু দুটোই -1, সুতরাং বাই দ্য সিমেট্রি মাঝখানে। কিন্তু এত সোজা দেবে না পরীক্ষায়, একটা চেঞ্জ করে দেবে, যদি বলবে এটা এক্স, ওটা টোটাল ডিস্টেন্সটা কিছু, এটা r-x। ঠিক আছে, সাপোজ এটা r, আর একে এখানে বসিয়েছো, সাপোজ এটা x ডিস্টেন্সে বসিয়েছি। কুলম্বের অঙ্ক করা, কুলম্বের ফর্মুলা ইউজ করে যখন আমি অঙ্ক করব, আমি বারবার করে সবাইকে বলবো, কোথাও ফোর্সের এক্সপ্রেশনে Q1 বা Q2 ইকুয়েশনে মানের জায়গায় মাইনাস বসাবো না। ঠিক আছে, ফোর্সের ভেক্টর অ্যাডিশন করব। হ্যাঁ, এটা -1 কুলম্ব বা ইএসইউ যা বলবো, অসুবিধা নেই, কুলম্বই ধরছি, এটাও -1 কুলম্ব। বইয়ে বলেছে, মানে অঙ্কটা দিয়েছে 1 একক, এসব বলেছে।
এবার প্রথম বলেছে এর অবস্থান কোথায় হবে, তাহলে ফার্স্ট এর অবস্থান বের করি আমরা।